সবাই অফ করে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স এর দিকে ফোকাস না করে আপনারা চাইলে কিছু থার্ড পার্টি সাইট আছে যেমন অ্যাডেস্ট্রা, এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন। মানে অ্যাডেস্ট্রাতে অ্যাকাউন্ট খোলা একদম সম্পূর্ণ ফ্রি। এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে সাবমিট করতে পারবেন। এতে করে কি হবে, এই অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্ম আপনার ওয়েবসাইটে এই যে ডান পাশে বাম পাশে এসব জায়গা হচ্ছে অ্যাড শো করাবে। তবে হ্যাঁ, অ্যাডেস্ট্রা কিন্তু মাঝে মাঝে কিছু অ্যাডাল্ট অ্যাডও দেখায় এখানে, যেটা 18+ যে অ্যাড গুলো আসে। তো ওখান থেকে আপনি ফিল্টার করা যায়, যখন আপনি অ্যাড রান করবেন মানে অ্যাড দেখাইতে চান আপনার ওয়েবসাইটে, তখন আপনি ওখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন যে কি ধরনের ক্যাটাগরি। তারপরও ক্যাটাগরি সিলেক্ট করার পর অনেক সময় কিছু অ্যাডাল্ট অ্যাড চলে আসে, যদি আসে তাহলে অফ করে দিবেন। বা তাদের সাপোর্টে একটু কথা বলে রাখতে পারেন, তাদের সাপোর্টে মেসেজ দিবেন যে আমি কোনো ধরনের অ্যাডাল্ট অ্যাড দেখাতে চাই না। তখন দেখবেন তারা এটাকে ফিল্টার করে আপনার এই এখানে মোটামুটি দেখবেন ভালো ভালো অ্যাড দেখাবে। তো এতে সুবিধা কি, আপনি গুগল অ্যাডসেন্স এর আশায় বসে না থেকে, যেহেতু অ্যাডসটাও সরাসরি অ্যাড এখানে দিচ্ছে, তখন আপনার এখান থেকে কোনো ভিজিটর যদি ক্লিক করে সেই ইনকামটা জমা পড়বে অ্যাডসটাতে। তো অ্যাডসটা থেকে আপনি আবার বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ডলার উইথড্র করতে পারবেন। আপনি যে পরিমাণ ভিজিটরের কথা বলতেছেন, আপনি তো লস করে ফেলছেন এতদিন তাইলে। আপনি এই যে অ্যাডস্টার মতো একটা প্ল্যাটফর্মে যদি এতদিন অ্যাড করে রাখতেন, আপনার তো মোটামুটি ভালো আর্নিং আসতো। কারণ গুগল অ্যাডসেন্স এটা তো পরের বিষয়, এটা আসতে অনেক সময় লাগে ইনসাইট অ্যাপ্লাই করার। দেখবেন স্যার? হ্যাঁ, ওই সার্চ কনসোলের যে দেখবো, দেখাবো আপনার গ্রাফটা দেখাবো, মানে কেমন কি ভিজিটর আসতেছে। ওইটা আর লাগবে না, ওটা আমি বুঝছি। যেহেতু ভিজিটর আছে ওটা সমস্যা নাই। আহ, আর শুধু যে সার্চ ফাংশন ছাড়াও আর অনেক ভাবে দেখা যায়, এটা সমস্যা না। আচ্ছা যাক। তো এই অ্যাডসটা অ্যাড করে রাখেন, আরেকটা কি যেন আছে আমার ঠিক মনে পড়তেছে না। মিডিয়া ভাইন, মিডিয়া ভাইন আছে আর মনিট্যাগ আছে স্যার। মনিটাইজ, হ্যাঁ 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 হ্যাঁ, মনিট্যাগ না কি যেন এরকম। মনিট্যাগ, মনিট্যাগ আর হচ্ছে মিডিয়া ভাইন। মনিট্যাগ স্পেলিংটা স্যার মনে আছে হিলটপ আপনার? আছে, স্যার অ্যাডভার্টিক আছে, হিলটপ আছে, মনিটেক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মনিট্যাগ, মনিট্যাগ, এই যে মনিট্যাগটাও ভালো। হ্যাঁ, এটা দিয়েও ইনকাম করা যায়। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা এইসব প্ল্যাটফর্ম সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবেন মিডিয়া বাইং সম্পর্কে, এই যে অ্যাড পেইং সাইট থেকে। অ্যাড পেইং, ধরেন আমরা তো 4-5টা নাম জানি এখন। আরো জানার জন্য কিভাবে বের করবো, এই ওয়েবসাইটের নামগুলো কিভাবে বের করবো বা কিভাবে রিসার্চ করবো, তো এগুলো জানার এটা জন্য কি ই-কমার্স ওয়েবসাইটে অ্যাড করা যাবে? হ্যাঁ, বুঝি নাই। ও কমার্স ওয়েবসাইটে কি এগুলো অ্যাড করা যাবে স্যার? ওয়েবসাইটে করতে পারবেন, তবে ই কমার্স ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড না করাই ভালো। মানুষ বিরক্ত ফিল করে, একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যদি সে চারপাশে 10টা অ্যাড দেখে, তাদের ভালো লাগে না। আপনি একটু যদি অডিট করেন, মার্কেট যদি অ্যানালাইসিস করেন, যে মার্কেটে বর্তমানে যে পরিমাণ ওয়েবসাইট আছে, আহ, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইটেই আপনার অ্যাড করা নাই, অ্যাডসেন্স অ্যাড করা নাই। আপনারা খেয়াল করেন, দারাজে গেলে দেখবেন দারাজের নিজস্ব ব্যানার, আলাদা কোনো থার্ড পার্টির কোনো অ্যাড নাই। অ্যামাজনে যান, অ্যামাজনে গেলে দেখবেন যে কোনো থার্ড পার্টির কোনো অ্যাড নাই। কারণ এত বড় বড় ওয়েবসাইট, তারা যদি অ্যাডসেন্স অ্যাড করে, তারা তো ইনকাম করে শেষ করতে পারবে না। তারা করে না কেন তাহলে? কারণ তারা চায় না যে অন্য কোনো ওয়েবসাইটের মার্কেটিং আমার এখানে হোক। কারণ এর মাধ্যমে দেখা যাবে, ধরেন আপনি একটা ই কমার্সের বিজনেস করেন, অ্যামাজনও ই কমার্সের বিজনেস করে, আপনি কি করতেছেন, আপনি অ্যাড রান করার সময় বা হচ্ছে আপনি যখন গুগল অ্যাড রান করতেছেন, আপনি তখন মার্ক করে দিলেন যে শুধুমাত্র আমার একটা দেখাবে অ্যামাজন। তখন অ্যামাজনে কি হবে, ওই ধরনের ব্যানার অ্যাডস গুলো শো হলে তখন অ্যামাজন থেকে মানুষ প্রোডাক্ট না কিনে ওখান থেকেও কনভার্ট হয়ে চলে যেতে পারে ওইসব ওয়েবসাইটে। এই জন্য এইসব ই কমার্স ওয়েবসাইট গুলোতে অ্যাড দেখানো হয় না। তারপরেও যদি আপনি চান, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ই কমার্সে দেওয়া হয়, অ্যাড দেওয়া যায়, বাট না দেওয়াটাই সব থেকে ভালো। অ্যাড শুধুমাত্র ধরেন নিউজ পেপার ওয়েবসাইট, দেন হচ্ছে ব্লগিং ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ট্রাভেল ওয়েবসাইট, এইসব ওয়েবসাইট গুলোতে আপনি অ্যাড দেখিয়ে একটা পেসিভ ইনকাম করতে পারেন। তো এগুলো ভালো, এই যে এই দুইটা ওয়েবসাইট, এগুলোতে একটু ট্রাই করে দেখেন। এছাড়াও যেটা বললাম, যে আরো যদি প্রপার আইডিয়া পেতে চান, এই যে অ্যাড পেইং, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে অল ক্যাটাগরি আছে, অল ক্যাটাগরি থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। অল ক্যাটাগরি থেকে নিচে চলে আসবেন, এই যে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। এই অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে যদি যান, এখান থেকে কিছু প্ল্যাটফর্ম আছে, যে এই যে দেখেন অ্যাডস্টা, অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো আছে যেগুলোতে আপনি ওই গুগল অ্যাডসেন্স এর মতোই এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো এগুলো একটু ঘাটাঘাটি করবেন।
একটু দেখবেন যে আসলে কোনটা ভালো, রিভিউ কোনটা ভালো। অনেকগুলো আছে ফ্যাক, হ্যাঁ। স্যার এগুলো কি ল্যান্ডিং পেজ করে করা যায়? ল্যান্ডিং পেজ করে কি করবেন? স্যার এই যে অ্যাডেস্টার যে ইয়েটা, এটা কি ল্যান্ডিং পেজ করে করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায় করা যায়। আর এটার সাথে ইনকাম, ধরেন আপনি যদি একটা থার্ড পার্টি ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, আর সেই ল্যান্ডিং পেজটা নিয়ে যদি চারো জায়গায় মার্কেটিং করেন, তাহলে ধরেন ওটা নিয়ে আপনি করতে পারবেন। ওটা নিয়েও ধরেন ওটা দিয়েও আপনি অ্যাডসেন্স এর মতো ইনকাম করতে পারবেন। আপনার ওই লিঙ্কে যতজন মানুষ ক্লিক করবে, অ্যাডসটা আপনাকে পেমেন্ট করবে ওখানে। হ্যাঁ, এরকমটা হয়, এরকম স্যার করে ইনকাম। হ্যাঁ, এটা আমি নিজে থেকে তৈরি করছিলাম ব্লগ স্পটের উপরে। একটু দেখবেন, লিংক দিচ্ছি এখানে। দিয়ে রাখেন। ঠিক স্যার আছে, ভাই দেন, আমরা দেখি। বলেন। বলতে চাচ্ছি যে যদি হ্যাঁ ভাই, ওয়েবসাইট ভাই মনি ট্যাগে যদি আপনি অ্যাপ্লাই করে রাখেন, আপনি দেন, তাহলে আমরা দেখি একটু। তাহলে কিন্তু মিডিয়া ভাইনে কিন্তু স্যার করা যায় না, মানে যে কোনো একটাতে ইনকাম করতে হয়। কিন্তু এগুলাতে যেগুলা বলি নাই। অ্যাপিনে পাবো সেগুলা কি সব জায়গায় করা যাবে একসাথে? অ্যাড করা না যাবে না না ওয়েবসাইট? না, এটা তো আমি জাস্ট ওয়েবসাইটের নামগুলো বললাম। আপনার যেটা ভালো লাগে অ্যানালাইসিস করে দেন হচ্ছে ওটার সাথে অ্যাড করবেন। জি স্যার। আচ্ছা, এখান থেকে তারপর হচ্ছে যাই দেখি আর কাটটা বাকি আছে। আহ, আচ্ছা, ওমর ফারুক, ওনারটা একটু দেখি। ওটা শো হচ্ছে না, হয়তো বা করছেন, শো হচ্ছে না টু পিসের জন্য। হ্যাঁ, হতে পারে এরকম। ফ্যাশন বাজার, আচ্ছা। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। এটা কি কোনো টেমপ্লেট ব্যবহার করছেন না সরাসরি হচ্ছে থিম ব্যবহার করছেন? সোনালী আছেন সিরাজগঞ্জ থেকে? নাই মনে। আচ্ছা, আনিকা, দেন হচ্ছে তার এইটা উনি ট্যাবলেট থেকেই করছে। জাহিদ ভাই, দেখি খাগড়াছড়ি। আচ্ছা, আপনাদের খাগড়াছড়ির কি অবস্থা বলেন তো? খাগড়াছড়ির ব্রাঞ্চের ফিডব্যাক কেমন? ভালো স্যার, সবকিছু ঠিক আছে স্যার। স্যাররা খুব আপনাদের ফ্রেন্ডলি ওখানে। কি ট্রেনার কি কোনো মেয়ে ট্রেনার, ফিমেল? না স্যার, তিনজন হচ্ছে মেল, একজন হচ্ছে ফিমেল। ফিমেল ম্যাডামের নাম কি? উনি হচ্ছে সুচিতা চাকমা। সুচিতা। উনি কিন্তু আমারই স্টুডেন্ট ছিল আপনার কথা ইয়েতে। আপনার কথা বলছে বলছে যে মানে আপনি কাজের দিকে খুব অ্যাক্টিভ, কিছু না বুঝলে মানে ঠিকঠাক মতো জিজ্ঞাসা করতে বলছে। বলছে খুব এফোর্ট দিয়ে বুঝায়, আবার উল্টাপাল্টা প্রশ্ন করলে বকা দিবেন, এটাও বলছে। উনি আমাদের এখানে আপনাদের যুব উন্নয়ন অধিদপ্তরে ছিল। দেন হচ্ছে এনএসআরডিএফ এর একটা প্রজেক্টে ক্লাস করে গেছিল। ভালো জি উনি, স্যার। মোটামুটি ভালো। আর আপনার ক্লাস, ছবিও দেখেছি। স্যার আপনার আমার ছবিও উপর দেখেছি স্যার। ওয়েবসাইটটা যদি একটু দেখতেন স্যার। হ্যাঁ দেখবো, সবাইগুলোই দেখতেছি। আচ্ছা, এই ওয়েবসাইটটা ভেঙে গেছে, এটা কারটা? জাহিদ ভাইয়েরটা। এটা হচ্ছে ভেঙে গেল কেন? স্যার কেন কাস্টমাইজ জানি করতে গেছে? জি স্যার, কাস্টমাইজ করতে গিয়ে ভেঙে গেছে, পরে প্রায় রাত্রে 2টা বেজে গেছে, তো পরে আর আমি এটা ঠিক করতে পারিনি স্যার। হ্যাঁ, এটাই বোঝা যাইতেছে। এটা যখন ইনস্টল দিয়েছেন এরকম ছিল না, হয়তো কাস্টমাইজ করতে যাওয়াতে এটা ফেটে গেছে। আচ্ছা যাক, ঠিক আছে। দেন হচ্ছে আনিকা, ওনারটা একটু দেখি। স্যার টেমপ্লেট দিয়ে কাজ করলে এরকম ভেঙে যায়। কেন, আমরা তো টেমপ্লেট দিয়ে করলাম, মানে কাস্টমাইজেশন করলে। জি স্যার, প্রথমে মানে সরাসরি রেখে দিলে কিছু হয় না, কিন্তু এলিমেন্টর দিয়ে কাস্টমাইজেশন করতে গেলে তখন ভেঙে যায়। এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ না করলেও হয়, আলাদা করে ওখানে থিম বিল্ডার থেকেও করা যায়। আচ্ছা, আমি দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে হ্যাঁ, এটাও ঠিক আছে। হ্যাঁ, খারাপ হয়নি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা টেমপ্লেট না? ঠিক আছে। জি স্যার, এটা ট্যাম্পলেট, ওই যে হচ্ছে স্টার্টারের ওইটার ট্যাম্পলেট আর কি। স্যার, আমার মাইকের সমস্যা, সোনালি। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে এই যে মোশাররফ হোসেন ভাই, মনে হয় আপনিই বলছিলেন না ব্লগ ওয়েবসাইটের জন্য? টি জি ওয়ান স্যার, ফ্লেম। জি স্যার, আমি বলছিলাম।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই এই যে অ্যাড আসে তো, জি স্যার, এই যে এস্টেরা বসাইছিলাম স্যার। ঠিক আছে, দেব নাকি ক্লিক? জি স্যার, ক্লিক দেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। স্যার এই যে মুভি আহ দুইটা আছে, দুইটা মুভিতে একটু পেজে ঢুকে দেখতে পারেন, নিচে দুইটা মুভি মানে করছি আর কি। এখানে অ্যাড আসবে, এই যে উপর নিচে সোশ্যাল বারে আর অ্যাড আসতেছে, মানে বলেন ব্যানার তো অ্যাড আর এটা কি, কি? সরি। এই যে অ্যাডটা হঠাৎ করে আসলে এটাকে কি অ্যাড বলে? স্যার এটা মনে হয় ব্যানার অ্যাড না কি যেন, আমারও তো স্যার খেয়াল নাই। ডিসপ্লে অ্যাড স্যার। না না, না, এটা এটা পপিনেট। এটা Google Ad না। আপনারা যদি এটা ভাবেন যে এটা পপ গুগল আপ, থেকে আসে, গুগল পপ থেকে পপ আসে, হ্যাঁ, পাউন্ডার হতে পারে, পপ পপ আপ পাউন্ডার না হ্যাঁ, হতে স্যার? রাইট রাইট পপ রাইট, হ্যাঁ। এই পপ পাউন্ডার ধরনের মনে হয়। অ্যাড, হ্যাঁ, এই ধরনের অ্যাড দিতে গেলেও আপনার ওই মিডিয়া বাইং সাইট থেকে অ্যাড দিতে হয়, এটা কিন্তু সরাসরি গুগল থেকে অ্যাডটা আসে না। আর গুগল স্যার এড এর কথা যদি বলেন আপনারা, তখন ঠিক আছে, এটা ব্যানার এডস। গুগল এড এর কথা যদি আমরা চিন্তা করি, কিন্তু গুগল এড এইভাবে আসবে না। গুগল এড এর ব্যানার গুলো আরো ভালোভাবে বসবে এখানে, ওই সাইট থেকে দৌড় দিয়ে চলে আসবে না এখানে। হ্যাঁ, ঠিক স্যার আছে, হ্যাঁ, মুভি খারাপ মুভি মুভি টেলিফিল্ম এইটা এগুলা সাইট নিয়ে কাজ আর করার এর ইচ্ছা জন্য ছিল তো আর কি। জুয়াকে বোধ হয় প্রমোট করছে। যেটাই ওগুলো করুক বৈধ না। আপ- হারাম 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 যেটাই করুক, জিনিস আপনি ভাই করে। তো এটা ক্লিক এটা ভাই করতেছেন না, অ্যাড ঠিক আছে সাইডে না? করে করে না। এটা তো অ্যাডভার্টাইজ হিসেবে, আপনি তো আর কাজ করতেছেন না, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি টাকা সেটা পাইলেই আলাদা। তো হয়েছে, আপনি টাকা পাইলেই হয়েছে। বাট অ্যাড যেন না আসে, ওটার দিকে একটু ভাই ফোকাস করুন। টাকাটাও দেখতে হবে, টাকা সবকিছু টাকা দিয়ে বিবেচনা করা হয় না। তাহলে এই আচ্ছা, প্ল্যাটফর্ম বাদ দিতে হবে, হ্যাঁ, তখন বাদ দিতে হবে কিছু জিনিস কারণ বাছাই এটা করে। তো মালিক মালিক তো আর আপনি না, তাহলে আপনি নিজে করে বানান। থার্ড পার্টি অ্যাপস যদি আমরা ইউজ করি তাহলে ওগুলো জুয়ার অ্যাডে বেশি আসে আর অ্যাড হ্যাঁ অ্যালার্ট। হ্যাঁ, আপনার আপনার এই নিজে মিডিয়া সাইট বানায় বেশি আসে। প্ল্যাটফর্ম দাঁড় করান। ঠিক আছে, আমরা ওইদিকে না যাই। দেন হচ্ছে নতুন মুভি দিয়েন ফ্রম কিশোরগঞ্জ। আচ্ছা, দেন হচ্ছে সাজ্জাদুর রহমান। না, আসলে কি অনলাইনে কাজ করতে গেলে হারাম হালাল দুইটাই আছে। আমাদের দুই দিকে একটু ফোকাস করতে হবে যে কোনটা হারাম কোনটা হালাল। হ্যাঁ, এগুলো একটু ফোকাস করে কাজ করতে হবে। আচ্ছা, এই যে আপনি সাজ্জাদুর রহমান সাকিব, আপনার ওয়েবসাইট কিন্তু ভালোভাবে ইনস্টল হয় নাই, ওখানে মনে হয় কোনো ডাটা মিসিং গেছিল। দেখেন, আমি যখন অর্গানিক স্টোরে যাচ্ছি তখন কিন্তু এখানে খালি দেখাচ্ছে। আপনি এই যে ফুল ইনপুট হয় নাই, আপনি আবার নতুন করে ইনপুট দিবেন। আপনার শুধু শপটা আসছে, এই যে শপ টু, বাট ভিজিট সাইট যে হোম পেজটা ওইটা ভালোভাবে ইনস্টল হয় নাই, অথবা ইরোর হচ্ছিল। হ্যাঁ, ওগুলো দেখবেন সোশ্যাল বায়ার্স বলে অ্যাডসটাতে। হ্যাঁ, এক এক প্ল্যাটফর্মে এক একটা বলে, বাট এটা পপ আন্ডারই বেশি হিসেবে বলা হয়। ঠিক আছে স্যার, এটা আবার কাস্টমাইজ করতেছি। হ্যাঁ, ওটা কাস্টমাইজ না, আবার নতুন করে যখন আপনি ইনস্টল দিবেন তখন এটা ফিল আপ হয়ে যাবে। মানে অনেক সময় ইনস্টল করার সময় নেট স্পিড স্লো থাকলে অনেক সময় ডাটা গুলো প্রপার ভাবে ইনপুট হয় না, যার কারণে কোনো ডাটা মিসিং হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক আছে। এটা যদি স্যার, দেখি। একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। বলে এই যে বিয়া শাদী, হ্যাঁ হয় নাই আপনার, হয় লিঙ্ক ভুল আছে, না হয় হচ্ছে একটু ভালোভাবে চেক দেন। বিয়েশাদী.com নাকি? এটা প্রবলেম আছে, চেক দিয়ে। হ্যাঁ, বলেন, কি বলতে চাইলেন? বলতেছিলাম ওই যে ওই মোশাররফ ভাইয়ের যে হচ্ছে ওয়েবসাইটটা, ওইটার হচ্ছে ডোমেইনে যে নেমটা, ওইটাতে দেখলাম হচ্ছে ব্লগ স্পট তারপরে .com। হ্যাঁ, এটা এটা কি উনি কোনো সাবডোমেইন থেকে করলো নাকি? না না, এটা হচ্ছে blogger.com। এই যে ব্লগার, মানে আমরা ওয়ার্ডপ্রেস যেরকমটা ব্যবহার করি না, গুগলের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে blogger.com। এটা ফ্রি। জি স্যার। এটা হ্যাঁ এটা দিয়ে আপনি ক্রিয়েশন করতে পারবেন, আর উনি এটা দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েশন করার কারণে ওনার ওই ব্লগ স্পট লেখাটা আসছে। স্যার, আমারও তো একটা আছে, কিন্তু হচ্ছে উনি মানে অ্যাড কিভাবে অ্যাড করলো তাই আমি বলতেছি আর কি, ওটাতে কি অ্যাড অ্যাড করা যায়? হ্যাঁ, অ্যাড করা যায়। ওই যে থার্ড পার্টি যে মাধ্যমগুলো আছে যেগুলো বললাম অ্যাডের মতো, ওগুলো থেকে অ্যাড নিয়ে এখানে বসানো যায়। আর ও ভিজিটর যদি আচ্ছা, আপনার এই ব্লগ সাইটে নিয়ে আসতে পারেন, আর ভিজিটররা যদি ওখানে ক্লিক দেয়, তাহলে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে ডলার জমা করবে। ঠিক আছে স্যার। ইমেজ বা ভিডিও কম্পোজ করার জন্য কি প্লাগইন ব্যবহার করতে হবে? যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু প্লাগইন আছে, এগুলো আমরা ওই যে অন পেজ এসইও তে যখন যাব তখন আমরা দেখবো, যখন আমরা ইমেজ এসইও কনসেপ্ট গুলো ক্লিয়ার করব তখন।
আচ্ছা, সানজিদা রহমান। এই তো মোটামুটি দেখেন গত ক্লাস থেকে আজকের ক্লাসে কিন্তু আপনাদের ফিডব্যাক ভালো। হ্যাঁ, কাজ মোটামুটি সবাই করে আসছে। নিউজ পেপার ওয়েবসাইট বানাইছেন না? হ্যাঁ, খারাপ হয় নাই। যদি আমরা ই কমার্স বানাইতে বলছিলাম, হ্যাঁ সুন্দর হয়েছে। যাক, আপনি একটু ইউনিক রাখছেন, দেখলে বোঝা যাচ্ছে যে না ঘাটাঘাটি করছেন। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে তো। বাহ, স্লাইড আসতেছে, তারপর হচ্ছে যে এখানে আপডেট আসতেছে, সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে। যাক, হ্যাঁ এখানে এই যে মোটামুটি এখন যদি আপনি এটাতে একটু সময় দেন না বা একটু ঘাটাঘাটি করেন না, তাহলে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স আরো বাড়বে। এই যে আপনার কাস্টমাইজেশন সুন্দর হয়েছে মোটামুটি। স্যার এটা এখানে এই সাইটটা কিভাবে করলো এই যে সঞ্জিতা? থিমের খেলা, এখানে সাইট বানানোর তো কোনো বিষয় না। সে নিউজ পেপারের একটা থিম ইনস্টল দিছে, তখন এই বাই ডিফল্ট এরকম আসছে। এখন তারপর সে মেনু বানাইছে, পোস্ট করতেছে, এই যে এটা থিম থেকে আসছে। এই যে আপডেট, এটা থিম থেকে আসছে। এই স্লাইডটা হয় থিম থেকে আসছে, না হয় সে হচ্ছে স্লাইডটা তৈরি করে নিছে উইজার্ড থেকে। এগুলো সব কাস্টমাইজ দিয়ে করা যায়। আছেন না সঞ্জিদা আছেন? এগুলো সব থিম দিয়ে আমরা জাস্ট খালি চেঞ্জ করে দেবো হেডার সব ফুটার গুলো। হচ্ছে স্যার আসি। সব হচ্ছে- স্যার এগুলো কি হ্যাঁ, এলিমেন্টর দিয়ে করা যায়? হ্যাঁ এলিমেন্টর দিয়ে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই। কি থিম ব্যবহার করছেন বলেন সঞ্জিদা আক্তার, কি থিম ব্যবহার করছেন? স্যার এইটা আমি ক্লাস শুরুতে যখন শিখাইছিল তখন করছিলাম, এখন স্যার খেয়াল নাই কোনটা দিয়ে করছিলাম। আমার তো দুইটা স্যার ওয়েবসাইট করছি। ও, তার মানে এখানে আগে যে যে, স্লাইডের মতো দেখাচ্ছে এটা কি এডিট উইথ এলিমেন্টারে গিয়ে তারপর ওই যে উইজেট নিছে? হ্যাঁ এটা উইজার্ড দিয়েও করা যায়। আবার কিছু থিম আছে বাই ডিফল্ট, ওইসব থিমে এইভাবে স্লাইড সিস্টেম থাকে। যদি না থাকে এগুলো উইজার্ড দিয়ে করা যায়। বুঝতে পারছি। ট্রাই করবেন, ট্রাই করলে হবে। হ্যাঁ, ট্রাই করলে এগুলো সম্পর্কে স্যার এই ভালো যে আইডিয়া। ক্যালেন্ডার অ্যাড করছে স্যার, তারপরে এই যে স্যার নতুন আপডেট গুলো আসছে এগুলো অটোমেটিক হবে? এগুলো থিমের থেকে আসে। অনেক থিম আছে, এসব থিম থেকে অটোমেটিক আসবে। আপনি এগুলো থিম লেটেস্ট, এই ডাউনলোড করে দিয়া দিছি। হ্যাঁ এগুলো সব ক্যালেন্ডার থিম থেকে আসবে। আবার অনেক সময় এসব থিমের মধ্যে না থাকলে এগুলো প্লাগইন দিয়েও করা যায়। আপনি সার্চ করবেন যে ব্রেকিং নিউজ প্লাগইন, এই ধরনের কিছু লিখলে দেখবেন প্লাগইন গুলো পেয়ে যাবেন। এগুলো যখন নিউজ পেপার ওয়েবসাইটে অ্যাড করবেন তখন এগুলো কাজ করবে এভাবে। তখন আপনি লেটেস্ট যে পোস্ট গুলো করবেন এই পোস্ট গুলো এখানে দেখাবে প্রতিনিয়ত। ব্যাপারটা হচ্ছে এটা। আবার এই যে এখান থেকে স্টপ করে রাখলে ধরেন স্টপ হয়ে থাকবে এরকমটা। হ্যাঁ, এভাবেই করা যায়। আচ্ছা যাক, তারপর হচ্ছে না, আজকে ভালো লাগলো যে সবাই মোটামুটি কাজ করছেন। সঞ্জিদা নাই, কি নাই, অ্যাটেন্ডেন্স শিট আছে কারো কাছে? পরে দিবে, হ্যাঁ পরে দিব। যদি স্যার এর মধ্যে না দেয় তাহলে একটু কষ্ট করে রাতে দিয়ে দিব নে। আপনারা বা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব আজকে, যেহেতু স্যার আসলে স্যার এটা আরেক ক্রিয়েট করে তো স্যার ওই আমার স্যার। ইয়াটা যদি একটু দেখতেন স্যার। স্যার আমার ভাই প্যান্থিয়নে আমি লগ ইন করতে পারতেছি না, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। মানে যে পাসওয়ার্ডটা দিছি ওইটা দিয়েই লগ ইন করার ট্রাই করতেছি, কিন্তু তারপরে ইনকারেক্ট বলতেছে। এখন কি নতুন করে আরেকটা ক্রিয়েট করব? করেন, বাট প্রশ্নই ওঠে না, আপনি পাসওয়ার্ড 100% ভুল করতেছেন। হয় আপার কেস লোয়ার কেসের বিষয় আছে, কোথাও একটা ভুল করতেছে। কোনো ওয়েবসাইটই ভুল ভালো মানে রাইট পাসওয়ার্ডটা দিলে কখনোই ভুল দেখাবে না। স্যার আচ্ছা ফরগেট দেন, করতে পারবেন না উনি? হ্যাঁ ফরগেট করে নেন, হুম, সেটাই তো। করলেও তো হয়। ফরগেট পাসওয়ার্ড করে নেন, তাও তো হয়। স্যার দিছিলাম কিন্তু কোড যে আসবে ওইটা আসে না, মানে আমি বুঝতেছি না কিভাবে কি আসে, করতে ওটা হবে। আসে, আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা হচ্ছে ওই স্প্যাম মেসেজ। স্প্যামে। হ্যাঁ। আচ্ছা ওখানে দেখেন যতবার রিকোয়েস্ট দিচ্ছেন ততগুলো মেল চলে গেছে। আচ্ছা হ্যাঁ, এই যে ওনারটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। স্যার আমি ওই যে বিকাশ নগদ আপনি একটা অর্ডার করে দেখেন, সবকিছু মানে করছি। আচ্ছা, টাকাগুলো ডলারে দেয়া, মানে চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এটা কি সুন্দর হয়েছে। কার্ড ফ্লোরই করছেন? না না, ঠিক আছে ওই দেখেন, ল্যান্ডিং পেজ আজকে ওখানে আমি বানাই দেখাবো। নাই। হ্যাঁ এটা সুন্দর একটা হয়েছে, আপনারা প্লাগইন সুন্দর। ইউজ। প্লাগইন দিয়ে, সব প্লাগইন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আপনারটাও। স্যার এই প্লাগইন, এটা কোন প্লাগইনটা স্যার ইউজ করছে? আমি দেখাবো তো, আমি দেখাবো বিকাশ আজকে, নগদ দেখাবো। লেখা দিলে। কার্ড ফ্লো না? আমি দেখাবো আজকে এগুলো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজে যাই। মোটামুটি আজকে যারা জমা দিয়েছেন ভালো লাগলো, দেখলাম। দেখেন না স্যার, একটু যদি দেখতেন। সবাই বললে হয়তো বা সবার গুলো আমি দেখতে পারতাম না, কারণ এখন অনেক মেম্বার হয়তো বা অনেকে করেন নাই, শুধু ক্লাস দেখে লাভ স্যার নাই, আমার বুঝলি? দেখা যাবে স্যার? হ্যাঁ বলেন। স্যার আমারটা দেখতে চাইছিলেন, গত ক্লাসেও দেখতে চাইছিলেন, byhackbd.shop। ওই লিঙ্ক দিছেন? জি স্যার, দিয়ে দিছি স্যার। ওই যে বাই, আচ্ছা 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 আচ্ছা, দেখতেছি। বাহ, সুন্দর তো, হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি। নিজে বানাইছেন না কারো দিয়ে বানিয়ে নিছেন? স্যার নিজে বানাইছি স্যার, 25 থেকে 30 দিনের মতো লাগছে। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এই যে এখানে অনেকগুলো কন্টেন্ট দিছেন না, এখানে কন্টেন্টটা কমান। স্যার এটা কন্টেন্ট এটা হচ্ছে স্যার এসইও করার জন্য দিছি, এসইও হয় না স্যার না হলে পেজে। এইটার প্রতি তো আমি ক্রাশ খেয়ে গেছি ভাই, আপনার সাইট দারুণ হয়েছে, একেবারে দারুণ। না না, আপনি এসইও ফর্মুলাটা এখানে কাজ করবে না, এখানে আপনি কন্টেন্ট কমিয়ে ফেলেন। ওকে স্যার। আপনার হোম পেজে প্রথম পেজটা যখন আমরা দেখবো, এই যে হোম পেজে যত ধরনের ইমেজ রাখেন ভালো, ইমেজ গুলো ঠিক আছে, ইমেজের মধ্যে দেখেন কন্টেন্ট কিন্তু আপনি রাখেন, এটা একদম পারফেক্ট করছেন, এগুলো সব ঠিক আছে। বাট এই যে আহ এখানে নিচের দিকে যদি কোথায় যেন দেখলাম কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট একদম ভাই পুরো এখানে কি কি ইউজ করছেন বলবেন একটু? আর আচ্ছা, এত আপনার কিছু কন্টেনার হাইলাইট, গুলোতে কিভাবে শ্যাডো মতো দেখাচ্ছে? এত ভাই এটা প্রোডাক্ট হাইলাইট। লিকুইড গ্লাস ইফেক্ট ইউজ করছি কোনটা? স্যার, এই শ্যাডোর কথা ভাই বলতেছি লিকুইড গ্লাস ইফেক্ট। ভাই একটু বলেন ভাই কিভাবে এটা বানাইলেন? লিকুইড গ্লাস ইফেক্ট ভাইয়া। শ্যাডো শ্যাডো না, এগুলা বাই হার্ট পিডি, বিশ্বাসের সাথে অনলাইন শপিং। এই যে এটাকে বাদ দিয়ে দেন, হ্যাঁ, এই ফুটারের এখানে যে ইয়াটা রাখছেন, ব্যানারটা রাখছেন, এগুলোকে বাদ দেন। হ্যাঁ, কমান। এই যে ফাউন্ডার অফ দ্য কোম্পানি, এগুলো তো এখানে দরকার নাই। এগুলো অ্যাবাউট আছে রাখেন, এখানে একটা মেনু বার তৈরি করেন, এই যে অ্যাবাউট আছে রাখছেন এখানে, এটা অ্যাবাউট আছে রাখেন, ওটা ওখানে দেওয়া দরকার নেই, হিবিজিবি হয়ে গেছে কিছু জিনিস। হ্যাঁ, এই যে হ্যাঁ ওকে স্যার। এখানে তো এখানে রাখছেন, এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছেন, তাহলে তো ওখানে এগুলো দেওয়া দরকার নেই। হোম পেজটা আর একটু হালকা করতে হবে, তাহলে এসইও ফ্রেন্ডলি হবে। ভিজিটর কেমন আসে, প্রোডাক্ট কেমন সেল হয় এটা দিয়ে? স্যার প্রোডাক্ট এখনো সেল হয়নি স্যার, লাইভ করা হয়েছে মাত্র 10 দিন হয়েছে, কেবল কি করবেন? 8 থেকে 10 নম্বর পজিশনে শো করে স্যার। হ্যাঁ, ফ্রি মার্কেটিং শুরু করেন, ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দেওয়া শুরু করেন ফ্রিতে, দেন হচ্ছে কিছুদিন ফ্রি মার্কেটিং করে কিছু অ্যাওয়ারনেস কালেক্ট করে, দেন হচ্ছে আপনি চাইলে পেড মার্কেটিং এর দিকে ফোকাস করেন, কারণ এখন আসলে পেড মার্কেটিং প্রপার ভাবে না করলে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো যে আসে তাও না। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। স্যার ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে সে কিভাবে এটা বানাইলো স্যার। ওটা ওনার থেকে পরে আপনি শুনে নিয়েন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, এই যে এটা ডিজিটাল মার্কেটিং 48.pantheon সাইট, অর্থাৎ আমরা ই কমার্স ওয়েবসাইটটা আমরা এখান থেকে তৈরি করছিলাম, আপনাদের আশা করি মনে আছে। তো এই ই কমার্স ওয়েবসাইটে এখানে হচ্ছে আমরা থিম ইনস্টল থেকে শুরু করে আমরা হচ্ছে প্লাগইন সবকিছু ইনস্টল করে এখানে হচ্ছে সাজিয়েছিলাম। বাট আমরা এখানে কোনো ধরনের কাস্টমাইজ করি নাই, কোনো ধরনের প্রোডাক্ট আপলোড করি নাই, কোনো ধরনের কারেন্সি চেঞ্জ করি নাই, আমাদের পেমেন্ট মেথড গুলো অ্যাড করি নাই, এবং আমাদের যে বিজনেসের যে ওভারভিউ গুলো আছে, যে সেটিংস গুলো আছে, যে ডাটা গুলো আছে, এগুলো কোথাও আমরা এই জিনিসগুলো অ্যাড করি নাই। তো এগুলো অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসব। এখানে এসে আমরা যদি প্রথম থেকে দেখি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, এটা হচ্ছে অ্যাড্রেসটা থেকে আসছে। দেন হচ্ছে আমরা এখানে যদি ই কমার্সে প্রথমে যাই, ই কমার্সে প্রথমে আছে হোম, তারপর হচ্ছে ওয়ার্ডার। আমরা যদি একটু ওয়ার্ডারে যাই, এই ওয়ার্ডার লিস্টটা আসলে কি, মানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, সেই ওয়েবসাইটে গিয়ে কেউ যদি অর্ডার প্লেস করে, এই যে আমার প্রোডাক্টের যদি অর্ডার প্লেস করে, তাহলে তার ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে কয়টা অর্ডার পড়ছে, কোন প্রোডাক্টের উপর অর্ডার গুলো পড়ছে, এই আপডেট লিস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চেষ্টা করবো যখন আমরা সব সেটিংস ওকে করবো এখান থেকে একটা অর্ডার প্লেস করার জন্য, তাহলে আমরা দেখতে পারবো যে অর্ডার লিস্টে আসলে এই ডাটাগুলো আমরা দেখতে পারবো আর কি। তারপর হচ্ছে এখান থেকে কাস্টমার লিস্টে যদি যাই, ওই যে আরিফ ভাই আছেন না, যে জানতে চাইছেন, আমি ওই যে কিছুক্ষণ পর একটা ব্রেক দিব, তখন আপনারা ডিসকাস করে নিয়ে।
আচ্ছা, তারপর হচ্ছে কাস্টমার। এখান থেকে গেলে কাস্টমারের নাম, কাস্টমারের ইউজার নেম, সে লাস্ট কবে অ্যাক্টিভ ছিল, কখন রেজিস্টার করছে, তার ইমেল অ্যাড্রেস, তার অর্ডার কত ডলার বা কত টাকা সে স্পেন্ড করছে, কোন কান্ট্রি থেকে অ্যাড করছে, কোন সিটি, এ টু জেড সকল ডাটা আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে কাস্টমারের লিস্ট। তো ই কমার্স বিজনেস করলে সুবিধা কি, এই যে এখানে যে আমরা ডাটাগুলো পেয়ে যাচ্ছি, পরবর্তীতে তাদের সাথে আবার যোগাযোগ করে চাইলে বিভিন্ন প্রোডাক্ট আমরা হচ্ছে আবার সেল করতে পারবো, কারণ তার ইমেল পেয়ে যাচ্ছি, তার ইউজার নেম, অনেক সময় ফোন নাম্বারও প্লাগইনের মাধ্যমে কালেক্ট করা যায়। হ্যাঁ, বা হচ্ছে অর্ডার করতে গেলে অনেক সময় ফোন নাম্বারের প্রয়োজন হয়, ফোন নাম্বার লাগবে। তো সবকিছু ডিটেলস দিয়ে যখন সে অর্ডার প্লেস করবে, তখন পরবর্তীতে আপনি চাইলে তার সাথে কথা বলে প্রোডাক্ট সেল করতে পারবেন। ফাল্গুনীকে এই দাগাদাগি অফ করেন, রিমুভ করেন দাগটা। আচ্ছা, তারপর হচ্ছে কুপন। আমরা অনেক ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট কিনতে গেলে আমরা কিন্তু কুপন দেখি, ওখানে যে কুপন অ্যাড করার একটা জায়গা থাকে। আপনারা খেয়াল করছেন কিনা, আমি যদি এই প্রোডাক্ট ধরেন এই প্রোডাক্টটা যদি আমি কিনতে চাই, এখানে গেলাম, লাইক ধরেন এখানে গিয়ে আমি যদি এই যে অ্যাড টু কার্ডে যদি যাই, অ্যাড টু কার্ড থেকে ধরেন এখান থেকে প্রসেস টু চেক আউট, আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা কুপন কোড লেখার জায়গা আছে। ধরেন আমি চাচ্ছি যে সকল কাস্টমারদেরকে 5% একটা ডিসকাউন্ট দিব। তো যদি ডিসকাউন্ট দিতে চাই, সে ডিসকাউন্টটা নেওয়ার জন্য তাকে কোন ধরনের কুপন কোড দিতে হবে, সেই কুপন কোডটা ধরেন আমাদের এখানে দিয়ে দেওয়ার ট্রাই করতে হবে। তো এই কুপন কোডটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই যে প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্ট আপলোড করার সময় প্রোডাক্টের ডেসক্রিপশনে লিখে দিতে পারি যে এই কুপন কোডটা শুধুমাত্র 5 দিনের জন্য চলবে, বা আমরা একটা ব্যানার শো করাতে পারি যে শুধুমাত্র এই কয়েকদিনের জন্য একটা কুপন কোড থাকবে, যেটা দিয়ে আমরা ধরেন কিছুদিনের জন্য আমরা এই অফারটা নিতে পারবো। তো এভাবে হচ্ছে এই অফার গুলো এখান থেকে নেওয়া যায়। তো আপনি যদি করতে চান এই ধরনের কুপন কোড যদি ক্রিয়েট করতে চান, এটা যদি ভিজিবল করতে চান, এটা যেন কাজ করে, সেটা যদি করাতে চান, তাহলে আপনি ই কমার্সের মাধ্যমে এখান থেকে কুপনটা ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যদি কমার্সে যাই, এখান থেকে রিপোর্ট আছে, আমরা এখান থেকে রিপোর্ট গুলো দেখতে পারবো যে টোটাল লাস্ট 7 দিনে আমরা কেমন ইনকাম করলাম, কয়টা অর্ডার প্লেস হলো, কয়টা রিফান্ড হলো। হ্যাঁ, তারপর ইয়ারলি আপডেটও আমরা দেখতে পারবো যে লাস্ট ইয়ারে কেমন হলো, লাস্ট মান্থে কেমন হলো, এই মাসে কেমন রেজাল্ট আসলো। বা কাস্টম করে নিতে পারবেন যে হ্যাঁ বিগত 2 দিন 3 দিন 4 দিন আমার রেজাল্ট কেমন আসলো, এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকেও মানে জানতে পারবো, কালেক্ট করে জানতে পারবো। তারপর হচ্ছে আমরা এখন একটু সেটিংস এ যাই। সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। কমার্স থেকে এতটুকু আমরা বুঝলাম, এখন হচ্ছে সেটিংস। সেটিংসটাতে কি কি আছে, প্রথমে আছে জেনারেল সেটিংস। তো জেনারেল সেটিংস এ কি কি আছে, এখানে বলছি স্টোর অ্যাড্রেস, যে আপনার স্টোরের অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে বলছে, যে আপনি যে বিজনেসটা করেন সে বিজনেসের অ্যাড্রেসটা কোথায় দিবেন, আপনি কোথায় থেকে বিজনেস করতেছেন, তাহলে আমরা এখানে অ্যাড করে দিব। লাইক ধরেন আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, বা আপনি রুট নাম্বার কত, হাউস নাম্বার কত, হ্যাঁ কত নাম্বার বিল্ডিং, কত নাম্বার সেকশন, এ টু জেড সকল অ্যাড্রেস লাইন আপনি এখানে দিয়ে দিতে পারেন। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তা আপনার যদি বিজনেস 2 জায়গা থেকে হয়, তাহলে আপনি 2টা অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে না একটা জায়গা থেকে বিজনেস করি, বাট আপনার কাছে যদি মনে হয় আমার অ্যাড্রেসটা অনেক লং হচ্ছে, তাহলে অর্ধেক এখানে রাখবেন, বাকি অর্ধেক এখানে দিয়ে দিন। তারপর হচ্ছে সিটি এখান থেকে যার যে সিটি, সেই সিটিটা আমরা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে কান্ট্রি বা স্টেট। এখন এখানে দেওয়া ইউনাইটেড স্টেট, আমরা তো ইউনাইটেড স্টেটে বিজনেস করছি না, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে করবো, তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশে কোথায় থেকে, এখানে ডিস্ট্রিক্ট গুলো দেওয়া আছে, বাংলাদেশে কোথায়, লাইক ধরে আমি দিয়ে দিলাম যে বাংলাদেশের ঢাকা থেকে আমি করবো। দেন হচ্ছে পোস্টাল কোড বা জিপ কোড। তো জিপ কোড বা পোস্টাল কোড আপনারা জানেন প্রত্যেকটা এরিয়াতে একটা করে জিপ কোড থাকে, সেই জিপ কোডটা কি সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এটা অবশ্যই দিতে হবে, স্টোর ডিটেলস গুলো এখানে দিতে হবে। ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, ই কমার্স ওয়েবসাইটের জন্য, এসইওর ক্ষেত্রে এগুলো খুব ভালো কাজ করে, এবং এই ডিটেলস গুলো দিলে ধরেন ক্লায়েন্টদের বুঝতেও সুবিধা হবে যে না আসলে বিজনেসটা কোথা থেকে হচ্ছে, এই জিনিসগুলো যেন তারা দেখতে পায়। দেন হচ্ছে জেনারেল অপশন। জেনারেল অপশনে কি কি আছে, যে সেলিং লোকেশন, আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের সেলিং লোকেশনটা কোথায় হবে। যেমন এখানে লেখা আছে সেল টু অল কান্ট্রি। এখন সাধারণত যেগুলো অ্যামাজন আছে, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস আছে, আলিবাবা আছে, ইবে আছে, তারা তো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, তারা তো নির্দিষ্ট কোনো
কান্ট্রিকে টার্গেট করে বিজনেস করছে না, কিন্তু আমরা যখন একটা ই কমার্স বিজনেস দিব সাধারণত আমাদের মেইন টার্গেট থাকে কি, হয় সারা বাংলাদেশ, না হয় শুধুমাত্র ঢাকা, না হয় শুধুমাত্র ধরেন বরিশাল, না হয় হচ্ছে শুধুমাত্র সিলেট। আমাদের নির্দিষ্ট একটা এরিয়া ওখানে দেওয়া থাকে যে এরিয়ার মধ্যে আমরা কাজটা করতে চাই। তো আমরা এখানে সেলিং লোকেশন থেকে আমরা দিয়ে দিব যে সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা শুধুমাত্র একটা স্পেসিফিক কান্ট্রিতে সেল করব, সেটার জন্য আমরা এরিয়া এখানে সিলেক্ট করে দিব। লাইক ধরেন আমরা দিয়ে দিলাম যে বাংলাদেশে আমরা কি করব, সেল করব। তারপর হচ্ছে শিপিং লোকেশন। শিপিং লোকেশনটা কি, যে কোথায় আমরা আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো। এখন এটারও তো একটা লোকেশন থাকতে পারে। হ্যাঁ, তো সেই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিব, দিয়ে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা যেভাবে আছে সেভাবে থাক, এগুলো কিছু করতে হবে না। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝছেন, অ্যাড্রেস লাইন, সিটি, কান্ট্রি, জিপ কোড, সেলিং লোকেশন, হ্যাঁ, বা শিপিং লোকেশন, এই জিনিসগুলো আমরা পারবো। এগুলো কিছু দরকার নাই। ট্যাক্স এন্ড কুপন এগুলো কিছু দরকার নাই। কারেন্সি অপশন এটা অবশ্যই দরকার আছে। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিজনেস করব, তার মানে আমাদের কারেন্সিটা হবে কি, এখান থেকে বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশি টাকা, তার মানে বাংলাদেশি কারেন্সিতে আমরা এটা যাব। কারেন্সি পজিশন অর্থাৎ কোথায় দেখাতে চান কারেন্সি পজিশনটা, এটা সামনে দেখাবেন নাকি লেফটে দেখাবেন নাকি রাইটে দেখাবেন। তো সাধারণত সাইনটা লেফটেই হয়, তো আমরা লেফটে রেখে দিব, বা আপনার যেখানে মন চাই যে রাইট উইথ স্পেস, লেফট উইথ স্পেস বা রাইট, আপনার যদি মনে হয় এদিক সেদিক করবেন, করতে পারেন। এখান থেকে যা যা করছি আমরা কি করব, সেভ দিব। এগুলো অবশ্যই সেভ দিতে হবে, সেভ না দিলে কোনো কিছুই হবে না। তাহলে আমরা কমপ্লিট করলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট। এখানে যদি যাই প্রোডাক্টে দেখি কি আছে। প্রোডাক্টে যদি যাই, মানে আমাদের যে পেজ গুলো আছে, হ্যাঁ, যে সব পেজ গুলো আছে, এখানে সব এটাই থাকবে। তারপর হচ্ছে প্রোডাক্টের মেজারমেন্টটা কি হবে, হ্যাঁ, এটা কি ওয়েটে হবে না কেজিতে হবে, কিভাবে দিবেন। ধরেন আমি কেজি হিসাব দিলাম, আর ডাইমেনশন ইউনিট ইন আছে, সেন্টিমিটার আছে, কে কোনটা নিতে চান, ধরেন আমি সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম। এগুলো হচ্ছে নির্ভর করবে যে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী, হ্যাঁ, বা আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন এগুলো ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে যে প্রোডাক্টের মেজারমেন্ট সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। হ্যাঁ, এগুলো ক্লায়েন্টরা আপনাদেরকে বলে দিবে। তারপর হচ্ছে আবার শিপিং এ যাই। শিপিং এ গিয়ে ওই যে এখানে লেখা আছে, যদি আমরা শিপিং জোন অ্যাড করছি ওখান থেকে, এখান থেকেও চাইলে অ্যাড করতে পারবেন। শিপিং জোনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে বাংলাদেশটাকে করে দিতে পারেন। তারপর হচ্ছে পেমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি একটু পেমেন্টে যাই, দেখি পেমেন্টে কি আছে। পেমেন্টে যাওয়ার পরে এখানে কানেক্ট টু ওয়ার্ডপ্রেস, এটা আছে, এটা আবার তো কেটে দিলাম, এটা আমাদের এখন লাগবে না। এই যে বলতেছে যে অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ ই-কমার্স, মানে ওই যে মাত্র একটা নোটিফিকেশন আসছে যে ই-কমার্স এর মাধ্যমে এইসব মেথডে আপনি পেমেন্ট নিতে চান কিনা। তো যেহেতু বাংলাদেশের মানুষরা আপনারা জানেন যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, যদি এখন এগুলো ব্যবহার হচ্ছে, অনেকেই করতেছে, বাট যেহেতু আমরা নতুন বিজনেস দিব, নতুন বিজনেসের ক্ষেত্রে আপাতত এগুলো লাগবে না, কারণ এগুলো ইউজ করতে গেলে মোটামুটি একটু সাপোর্টের প্রয়োজন হয় আর কি, মানে একটা কষ্ট যায়। এটা দেখবো যে কোনগুলো দেখবো না। আচ্ছা, তো এটা কস্টিং এর একটা ব্যাপার আছে, সো আমরা দিব না। মাঝে মাঝে আপনারা কিছু দেখবেন বাংলাদেশে কোনো ই কমার্স সাইটে গেলে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এসএসএল কমার্স, এটা দেখছেন? এসএসএল কমার্স সম্পর্কে জানেন নাকি? জি স্যার। হ্যাঁ, এটার মাধ্যমে, এটা হচ্ছে একটা বলতে পারেন একটা থার্ড পার্টি সাইট। আপনার পেমেন্ট গুলো তারা কন্ট্রোল করে। বিকাশ, নগদ, রকেট, যত বাংলাদেশের থেকে মানে যত ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, এইসব পেমেন্ট গেটওয়ে গুলোর ব্যাপারে তারা আপনাকে হেল্প করবে। তো তারা কিন্তু প্রত্যেক মাসে সম্ভবত 4,000 না 5,000 টাকা একটা চার্জ নেয় তারা। হ্যাঁ, আর নিতে গেলে সম্ভবত 25,000 টাকা লাগে। আমি যতটুকু জানি, আমি নট শিওর, বাট আমি শুনেছিলাম যে 25,000 টাকার মতো তারা প্রথমে একটা চার্জ নেয় আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করার জন্য, পরে প্রত্যেক মাসে একটা মেইনটেনেন্স ফি আপনার থেকে নেবে। তো তাদেরকে সুবিধা কি, তারা ওয়ার্ল্ড এর সব ধরনের পেমেন্ট মেথড অ্যালাউ করে। তো তারা আপনাকে সেটা হেল্প করবে। এখন আপনার কাছে ধরেন পেপাল নাই, আপনার কাছে পেনিওর নাই, আপনার কাছে স্কিল নাই, বাট তারা কি করবে, তারা ওগুলোর মাধ্যমে পেমেন্ট কালেক্ট করবে, কালেক্ট করে ধরেন আপনাকে দিয়ে দিবে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে, আপনাকে সরাসরি পেমেন্টটা করে দিবে। তো ই কমার্স বিজনেস করতে গেলে কিন্তু আমরা এইসব পেমেন্ট মেথড নিয়ে আমরা খুবই ঝামেলা করি। হ্যাঁ, মাঝে মাঝে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে দেখবেন তারা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যায় কোথায়, পেওনিয়ারে? হ্যাঁ চেঞ্জ করা যায়, ওকে স্যার। চেঞ্জ করা যায়।
আপনি নর্মালি 3টা ব্যাংক অ্যাড্রেস অ্যাড করতে পারবেন পেনিওরে। এরপরে যদি কোনো অ্যাড্রেস ধরেন আপনি রিমুভ করতে চান, রিমুভ করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। স্যার, আমি হচ্ছে আচ্ছা, ভুলবশত কার্ডের নাম্বার দিয়ে খুলে ফেলছি স্যার, কি এই পেওনিয়ার। মানে ব্যাংকের জায়গায় কার্ডের নাম্বার দিচ্ছেন? জি স্যার। ওটা চেঞ্জ করতে পারবেন, ওটা ওই লগ ইন করলে ওখানে যে ব্যাংকের যে ডিটেলস আছে ওটা ডিলিট করে নতুন করে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তাহলে আশা করি এসএসএল কমার্সটা বুঝতে পারছেন। এটা শুধুমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করে এসএসএল কমার্সটা। যেহেতু বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে গুলোতে আমাদের একটু ঝামেলা হয়, অনেক পেমেন্ট গেটওয়ে আমাদের কাছে থাকে না, তো সেক্ষেত্রে এটা হেল্প করে আর কি। এছাড়াও আরো অনেক আছে, যেমন সূর্য আছে একটা, সূর্য পে সম্ভবত। উম, স্যার এক্সিকিউটিভ ই কমার্স এটার কাজটা কি স্যার? কোথায় পেয়েছেন এটা? স্যার মানে লিঙ্কডইনে একটা ইয়ে আসছিল তো, মানে উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটার এক্সিকিউটিভ এইটা ই কমার্স। এক্সিকিউটিভ মানে কি? কার্যনির্বাহী মানে মানে স্যার আপনার, আমরা যেটা করতেছি এটাই স্যার? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট মেইনটেনেন্স করতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। ই কমার্সের কাজে হয়তো বা ওয়েবসাইটের দেখাশোনা করা, ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করা, তারপর হচ্ছে অর্ডার গুলো কালেক্ট করা, এই জিনিসগুলো এটাই হচ্ছে এক্সিকিউটিভদের কাজ। আচ্ছা ধন্যবাদ স্যার। সরাসরি এক্সিকিউটিভ ই কমার্স যেভাবে বলছেন এভাবে বললে তো বোঝা মুশকিল। বলতে হবে যেটা হায়ারিং এর ক্ষেত্রে লেখা ছিল যে এক্সিকিউটিভ নিবে ই কমার্সের জন্য, সেটা। আচ্ছা যাক, তো সূর্য পে, এই যে সূর্য পেও আছে এসএসএল কমার্সের মধ্যে, এই পেমেন্ট গেটওয়ে গুলো মোটামুটি কাজে লাগানো যায়। আচ্ছা, তো আমরা এখানে আসি যেখানে ছিলাম। তো তারপর হচ্ছে পেনিওর, এখানে পেনিওরও আপনি চাইলে লিঙ্ক করতে পারবেন, সরাসরি পেনিওরের মাধ্যমে ডলার নিয়ে আসতে পারবেন। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত আমরা এই দুইটা জিনিসে বাধা খাই। তো বাধা খাই আমরা সব থেকে বেশি আমরা পছন্দ করি কোনটা, এই যে টেক অফলাইন পেমেন্ট। এটাতে কি আছে, এই যে এখানে প্রথমে আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো বাংলাদেশের মানুষরা আসলে এখনো এটার সাথে অভ্যস্ত না। সরাসরি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করে খুব একটা যে মানুষজন প্রোডাক্ট কিনে, এটা আসলে এরকম কোনো রেকর্ড মনে নাই, খুবই কম। প্লাস হচ্ছে চেকেও পেমেন্ট তেমন একটা করে না। এইটা খুব ব্যবহার করে ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট কিনুক বা না কিনুক, অর্ডার কনফার্ম। এরপরে ধরেন ডেলিভারি ম্যান বাসার নিচে এসে বারবার ফোন দেয়, ফোন আর আমরা রিসিভ করি না। এটা আমাদের ক্ষেত্রে বেশি হয়, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এটা আমরা পছন্দ করি সবাই। তো এই ক্ষেত্রে আপনি এটা যদি এনাবল করতে চান, এই যে এখানে এনাবল বাটন আছে, আমরা এনাবল করে দিচ্ছি। এখানে এনাবল করে দিলে এই যে হয়ে গেল। পাশাপাশি আপনি যদি এখানে কোনো ইনস্ট্রাকশন দিতে চান যে আমি চাই যে ক্যাশ অন ডেলিভারিতে আমি কাজ করব, বাট কিছু ইনস্ট্রাকশন আপনি যদি আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনাদের ডাটাটা দিতে হবে তো। আচ্ছা, তো ক্যাশ অন ডেলিভারিটা যদি কোনো ইনস্ট্রাকশন আমরা দিতে চাই, এই যে এখানে ম্যানেজ অপশনটা আছে, আমি যদি ম্যানেজে যাই, এই যে টাইটেল ক্যাশ অন দেওয়া, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি হয়, ডেসক্রিপশন ধরেন এটাই লেখা থাকলো পে উইথ ক্যাশ অন ডেলিভারি, আর ইনস্ট্রাকশনটা লেখা থাকে কি। আমরা মাঝে মাঝে বাংলাদেশে কিছু প্রোডাক্ট কিনতে গেলে দেখবেন অনেকেই বলে যে ডেলিভারি চার্জটা আপনাকে আগে পাঠাতে হবে। তো আপনি যদি এখানে লিখে রাখেন যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে গেলে এই নাম্বারে আপনাকে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে, ধরেন ঢাকার মধ্যে 60 টাকা আর ঢাকার বাইরে 120 টাকা। তো একটা ইনস্ট্রাকশন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। ফাল্গুনি আপনার ঠিক বের করে দিব কিন্তু, বারবার দাগাদাগি করতেছেন কেন? স্যার, এই যে যে পেমেন্ট মেথডটা কন্ডিশনাল, যেটা ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এই পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবো স্যার? আমি এটা অ্যাড করার চেষ্টা করছিলাম প্লাগ ইন দিয়ে, বাট হয় নাই। প্লাগ ইন না, এটা সরাসরি ইনস্ট্রাকশন এখানে লিখে দিতে হবে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনি এখানে বিকাশের নাম্বারটা দিবেন, যে নাম্বারে হচ্ছে সে অ্যাডভান্স ডেলিভারিটা করবে, মানে পেমেন্টটা করে দিবে ডেলিভারি চার্জটা। এই যে বা এখানে ডেসক্রিপশনে লিখে দিলেন পে উইথ ক্যাশ অন ক্যাশ আপন ডেলিভারি। ধরেন আমি এখানে একটা নাম্বার লিখে দিলাম, এটা কার নাম্বার আমি জানি না, আন্দাজে দিলাম। ধরেন এটা হচ্ছে, এখানে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে লিখে দিলাম যে বিকাশ পার্সোনাল নাম্বার, এতটুকু ধরেন আমি এখানে লিখলাম। তারপর ধরেন এখানে বাংলায় লিখে দিবেন ইনস্ট্রাকশনটা। ধরেন এখানে লিখে দিলাম ঢাকা সিটি, ঢাকা সিটি ধরেন আমি লিখে দিলাম 60 টাকা, আর আউটসাইড ঢাকা ধরেন এখানে লিখে দিলাম 120 টাকা। এটা কি ডেলিভারি চার্জ,
হ্যাঁ, এখানে ধরেন এখানে লিখে দিলাম। তা আপনারা আরেকটু সুন্দর করে নিবেন। আহ আমি তো বোঝানোর জন্য স্যার দিলাম আর কি। এই এটা যে ধরেন, স্যার এটা তো ওই যে শিপিং এর ওইখানে গিয়ে অ্যাড জোনের ওইখানেও তো করা যায় মনে হয়। হ্যাঁ করতে পারবেন। তো এখানে এখানে দিয়ে স্যার দিলাম, দিয়ে এখানে চেক আমি আউট স্টেট অপশনে কি চেক আউট অপশনে যখন স্যার আমরা অর্ডার কনফার্ম করতে যাব তখন যে ঢাকার ভিতরের জোন হইলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে 60 টাকা, তারপরে ঢাকার বাইরের জোন হলে ওইটা শিপিং অটোমেটিক্যালি। থেকে করে অ্যাড জোনের থেকে। এগুলো অ্যাড জোন থেকে করে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি চেক আউটে যাই, এখানে থেকে একটা রিলোড দেই। এখানে আমরা এই যে প্লেস অর্ডারে যদি যাই, দেখি এই যে দেখেন, হ্যাঁ এখানে এখানে একটা ইয়ে আসছে, এখন আপডেট হয় নাই। এই যে এখানে চলে আসছে, হ্যাঁ, পে উইথ ক্যাশ আপন রেগুলার ডেলিভারি, বিকাশ পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে। এখানে ইনস্ট্রাকশনটা চলে আসবে সুন্দরভাবে দেখা। আমরা যদি আরেকবার একটু রিলোড দেই, এখানে আসে না, এখানে চলে আসবে, এটা ইনস্ট্রাকশনটা এখানে দেখায়। তো আপনারা এভাবে চাইলে এই ক্যাশ অন ডেলিভারির এই কাজটা এখানে করে রাখতে পারেন। হ্যাঁ, এটা যেহেতু আমরা এনাবল করলাম, এটা এভাবে থাকলো। এখন আমরা যদি এখানে কোনো বিকাশ, নগদ, রকেট এগুলো যদি অ্যাড করতে চাই, যে আমি চাই যে প্রোডাক্ট অর্ডার দেওয়ার সময় আমার এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি না, পাশাপাশি আমার বিকাশ, নগদ, রকেট এই জিনিসগুলো এখানে থাকবে। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, দেখেন এই যে $15 ছিল, এখন $15 হয়ে গেছে, যেহেতু কারেন্সি আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা একটা প্লাগইন ব্যবহার করতে পারি। প্লাগইন ব্যবহার করার জন্য আমরা জানি কোথায় যেতে হয়, প্লাগইনে যেতে হয়। প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব বিকাশ লিখে, জাস্ট বিকাশ লিখে আপনি সার্চ করেন বিকাশ। তো বিকাশ লিখে সার্চ করলে অনেক প্লাগইন এখানে আছে। আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন। যেমন এই যে একটা আছে বাংলাদেশি পেমেন্ট মোবাইল, দেখতে হবে যেগুলো কেমন। এর মধ্যে দেখা যাচ্ছে বিকাশ, রকেট, নগদ, উপায় সব আছে। বা এই যে এখানে একটা আছে সফটটেক, দেখি আমরা এটা ব্যবহার করে। এটা যদি আমরা ব্যবহার করতে চাই, জাস্ট এখানে ইনস্টল দিব। ইনস্টল করে এখানে এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আহ এখান স্যার থেকে আমরা করলাম আপনি যে বললেন কি? এসএসএল টা ব্যবহার আরে ভাই, ওটা টাকা লাগবে বলছি। 25,000 টাকা লাগবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপর এসএসএল ফ্রি দেয় না। আচ্ছা, এই যে সফটেক, আইটি, বিকাশ, নগদ, রকেট এগুলো আমরা পেলাম। এখন এগুলোকে যদি আমরা এখানে একটা রিলোড দেই, দেখি এখানে আসে কিনা। এই যে দেখেন, বিকাশ চলে আসলো, রকেট চলে আসলো, নগদ চলে আসলো। তো এই প্লাগইনের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট করতে পারবেন না। আপনারা অনেক সময় দেখেন কোথাও পেমেন্ট করতে গেলে আমরা যখন বিকাশটা সিলেক্ট করি, তখন ওখানে পেমেন্ট করার অপশন চলে আসে। আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলে ফোন নাম্বার কোড আসে, তারপর হচ্ছে আমরা পেমেন্টটা করতে পারি। ওই কাজটা করার জন্য আপনাকে এসএসএল কমার্স ব্যবহার করতে হবে, এসএসএল কমার্স। তো এসএসএল কমার্সের লোক আগে কথা বলতে হবে, তাদের সাথে মিটিং করতে হবে, তারা আপনার ওয়েবসাইটে এটা দিবে কিনা তাদের সাথে কথা বলতে হবে। তারপর তারা এটা প্রসেস করে দিবে। এটা সম্ভবত এসএসএল 25,000 টাকা। এসএসএল কমার্স স্যার প্লাগইন আছে স্যার। বুঝি না। এসএসএল কমার্স প্লাগইন আছে স্যার, তাই বল। হ্যাঁ, প্লাগইন আছে তো, এটা অ্যাড করলেই যে হবে তা তো না। কি বলতেছি আপনাদেরকে, এটা টাকা লাগবে, এটা তার টাকা ছাড়া হবে না। প্রিমিয়াম। স্যার আচ্ছা, আপনি তো কালকে সাইড আইকন দিছিলেন, কিন্তু এখন যে দেখাচ্ছে না ওইটা, ওয়ার্ডপ্রেসের আইকন দেখাচ্ছে যে। আমি এটা তো চেঞ্জ করলাম নতুনটা। না, আমি বানাই ফেললাম না পরে রিমুভ করে। ও আচ্ছা আচ্ছা। স্যার গুগলে আমি কোনো কিছু আমরা সার্চ দেই স্যার। হ্যালো বানাইলাম, রিসেট করলে তো আর এখানে এই জিনিসটা থাকবে না। স্যার, বলেন। গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ দিই, সার্চ দেওয়ার পরে যে গুগল আমাদেরকে যে ইয়াটা শো করে, ওই পেজটার মধ্যে যে প্রত্যেকটা লিংকের বাম পাশে যে লোগোটা থাকে, ওই লোগোটা কিভাবে শো করাইতে হয় স্যার? ওটা তো আর সাইড লোগো না। বুঝলি, ওইটাই তো সাইটের। না না না, ওইটা সাইড লোগো না কথা বুঝি নাই, আবার বলেন। স্যার। আমি ধরেন গুগলে লিখলাম byheartbd.shop, byheartbd, ওই নিচে যে লিড গুলো আছে স্যার, ওই লিড গুলার বাম পাশে একটা গোল চিহ্ন দিয়ে লোগো থাকে না ভিতরে? ওটা ফেবিকন বলে, এখন ওটা কিভাবে অ্যাড করে তা তো জানি না। ফেবিকন ওটার নাম। ওইটা তো সাইড আইকন আর ফেব্রিক কিন্তু সেম ভাই। স্যার এই আইকনটা কিভাবে অ্যাড করতে হয় স্যার? এই যে এগুলো এগুলো জি স্যার, জি স্যার।
এটা অনেক ভাবে করা যায়। এটা যখন আমরা সার্চ কনসোলে ওয়েবসাইট অ্যাড করি তখন ওখান থেকেও এটা করা যায়। প্লাস হচ্ছে আবার আমরা যখন অন পেজ এসইও গুলো কমপ্লিট করি, যখন ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করি তখন দেখবেন ওখানে লোগো আপডেট করারও একটা অপশন থাকে। তো ডে বাই ডে যেমন এই যে হোস্ট সেবা তারটা কিন্তু শো করতেছে না। এটাই আপনার কোশ্চেনটা এমন ছিল না, যেমন এটা নাই, জি স্যার। এটা নাই কেন? হ্যাঁ, এটা 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 যে নাই তা না, এটা কিন্তু আছে। এটা মাঝে মাঝে শো করে, মাঝে মাঝে করে না। টেকনিক্যাল এরর জন্য। এটা টেকনিক্যাল এসইও একটা পার্ট। টেকনিক্যাল এসইও গুলো প্রপারলি ফলো করলে তখন ওখান থেকে এগুলো শো করানো যায়। আমি এগুলো সামনে আমরা দেখবো না। ফেবিকনটা আপলোড করে দিছি, তারপরেও শো করতেছে না স্যার। এবার সামনে দেখবো, ক্লাস টপিকের বাইরে কথা বললেন না, এগুলো দেখাবো তো সামনে। ওকে স্যার। টেকনিক্যাল এসইও আপডেট এসইও সময় এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো আমরা স্যার এখান থেকে বিকাশ, নগদ, রকেট এগুলো আমরা অ্যাড করলাম। বলেন। বলছি এটা তো আমরা বাংলাদেশের জন্য মানে দেখলাম, ধরেন আমরা ক্লায়েন্টের জন্য যদি করি অন্য দেশের, তাহলে এগুলো আমরা আবার কিভাবে করব? তখন যদি অ্যাভেলেবেল থাকে তাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে তার ওই দেশে কোন ধরনের মোবাইল ধরেন ব্যাংকিং আছে, এটা জেনে নিতে হবে। তো ওইটা লেখা এখানে সার্চ করবেন। যদি প্লাগইনে না থাকে তাহলে কমার্স গুলো খুঁজবেন, যে ওই দেশের জন্য কি কি কমার্স আছে সেটা সার্চ করে দেন হচ্ছে ওইগুলো ব্যবহার করতে হবে। এছাড়া কোনো ওয়ে নেই। সব দেশে যে আমাদের মতো বিকাশ, নগদ, রকেটের মতো এরকম প্লাগইন পাবেন তাও কোনো গ্যারান্টি নাই। যদি থাকে ব্যবহার করতে পারবেন, যদি না থাকে তখন কমার্স বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে এসএসএল কমার্সের মতো বের করতে হবে, বের করে তারপর হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা এই যে বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করলাম। এখন এগুলো ডিটেলস গুলো আমরা অ্যাড করতে হবে। যে সে যে বিকাশ টাকাটা পাঠাবে, সে বিকাশ কোন নাম্বারে টাকাটা পাঠাবে। হ্যাঁ, আর এখানে লেখা আছে বিকাশ নাম্বার। এই নাম্বারটা হচ্ছে যে টাকাটা পাঠাবে তার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিবে, আর হচ্ছে ট্রানজেকশন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে সে প্লেস অর্ডার দিলে তার কাছে অর্ডার চলে যাবে। তো আমরা বিকাশ কিভাবে, বিকাশের নাম্বারটা কিভাবে আপডেট করব, ওই যে সেম ভাবে কমার্স থেকে আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস থেকে এখানে যে পেমেন্ট অপশনটা আছে সেই পেমেন্টে আমরা যাব। এই যে এখন আমরা দেখব, এই যে নিচের দিকে দেখেন বিকাশ, রকেট, নগদ এই জিনিসগুলো এখানে অ্যাড হয়ে আছে। এখন আমরা এখান থেকে যদি ম্যানেজে যাই, আহ এই ম্যানেজে গেলে এই যে এখানে দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন আপনি বিকাশ নাম্বার দিয়ে দিতে পারেন। সে যখন অর্ডার প্লেস করবে তাকে কি দেখাবে, হ্যাঁ, তখন ধরেন আমরা এটা প্রসেসিং এ রাখলাম। তারপর হচ্ছে বিকাশ নাম্বার, আপনার কোন বিকাশ নাম্বারে সে পেমেন্টটা করবে। ধরেন এখানে আমি বাই ডিফল্ট এরকম একটা দিলাম। সেই বিকাশ নাম্বারটা এজেন্ট নাকি পার্সোনাল সেটা দিয়ে দিলেন। তারপর সে পেমেন্ট করার সময় বিকাশ চার্জ তার থেকে নিবেন কিনা এটা দিয়ে দিলেন। আবার চাইলে আপনি কিউআর কোডও এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আপনার বিকাশের একটা কিউআর কোড আপনি দিতে যাচ্ছেন, সেটা দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন। এই যে আমরা করলাম। এখন আমরা যদি এখান থেকে এটা রিলোড দিই, দেখি কোনো পার্থক্য আসছে কিনা। এখান থেকে এই যে বিকাশ, দেখছেন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম। নোট দিয়ে দিছে যে এত পার্সেন্ট চার্জ দিতে হবে যেটার সাথে, এবং বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে এটা। এটাতে যখন সে পেমেন্টটা করবে এই 400 পাঠিয়ে দিতে হবে, এবং সে যে নাম্বার থেকে পাঠাইছে সেই নাম্বারটা এখানে দিবে, এবং ট্রানজেকশন আইডি দিয়ে জাস্ট প্লেস অর্ডার দিলে চলে আসবে। আচ্ছা, আমি এটা অর্ডার করে দেখাই ধরেন কোনো রকমে বোঝানোর জন্য। এগুলো জাস্ট আন্দাজে দিচ্ছি, নিবে কিনা শিওর না। ফোন নাম্বার একটা দিলাম, জাস্ট হচ্ছে আমরা বিকাশে দিব না, আমরা ক্যাশ অন ডেলিভারি দিলাম। ধরেন প্লেস অর্ডার দিলাম, দেখি নেয় কিনা। কি বলছে, বিলিং ডিস্ট্রিক্ট ইজ নট ভ্যালিড। আচ্ছা, এই যে ডিস্ট্রিক্টটা হয় নাই। কান্ট্রি ধরেন আমরা এখান থেকে বাংলাদেশ দিলাম, দেখি নেয় কিনা। আচ্ছা, পোস্টাল কোড 1216, সিটি দিলাম। কি দেখাচ্ছে, বিলিং ডিস্ট্রিক্ট ইজ নট ভ্যালিড, ইজ ইন্টারনাল। আচ্ছা, ধরেন অন্য দেশে দিলাম, স্টেট। সেখানে এটা কোনো এরর দিচ্ছে, হ্যাঁ, বিলিং ডিস্ট্রিক্ট ইজ নট ভ্যালিড। আর ওই যে স্ট্রেট অ্যাড্রেস ওই এগুলো যে দেন হচ্ছে নাই কেন? জিপ নাকি ওইটা? রিপোর্ট স্যার দেখা এগুলো সব, গেছে। স্যার এই যে এখানে স্যার একটা সঠিক অ্যাড্রেস দেন স্যার, নিয়ে নেবেন স্যার আপনার স্যার অ্যাড্রেসটা। সময় স্টেট নিয়ে পূরণ করেন অ্যাড্রেসটা সবগুলো। আচ্ছা, এই যে দেখা হয়েছে।
তো এখানে লেখা আসছে থ্যাংক ইউ অর্ডার আপডেট, অর্ডার পাইছে তারা, এই যে পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি টোটাল 15 টাকা, জাস্ট এটা লেখা আছে। এখন এই যে অর্ডারটা আমি দিলাম, এই অর্ডারটা কোথায় দেখা যাচ্ছে? এই অর্ডারটা আমি জাস্ট এখানে যদি একটা রিলোড দেই, তাহলে এই যে কমার্স থেকে এই যে ও দেখেন অর্ডার, কমার্সে অর্ডার। এই যে এখন যদি আমরা অর্ডার অপশনে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে তার ডিটেলস গুলো দেখতে পারবো, কত সেকেন্ড আগে বর্তমানে প্রসেসিং আছে, কয় টাকা অর্ডার দিল। বা এটার ভিতরে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা বিলিং অ্যাড্রেসটা, শিপিং অ্যাড্রেস সব A to Z, যে তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো যদি আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে ফেলি, তাহলে এখান থেকে স্ট্যাটাসটা আপডেট করতে পারবো। এই যে প্রসেসিং থেকে লাইক ধরেন আমি কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে এখানে যদি আপডেট দিয়ে দেই, তাহলে আমার স্ট্যাটাসটা এখান থেকে আপডেট হয়ে যাবে। এখন আমি যদি অর্ডারে যাই, তাহলে এখান থেকে দেখাবে কি যে আমার অর্ডার ডেলিভার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো নিয়ে যে যত খাটাবেন, যত প্র্যাকটিস করবেন, তত ভালো। স্যার ঠিক আছে, বিকাশ আপনার দিয়ে করলে কিরকম হবে ডেলিভারি স্যার? বিকাশ স্যার ডেলিভারি চার্জটা অ্যাড হলো না যে? এখানে তো ডেলিভারি চার্জ সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন মানতে হবে, এটা অটো হবে না, ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে হবে। ঠিক আছে, আর কেউ কিছু বলতে গেলেন মনে হয়? স্যার বিকাশ থেকে কিভাবে করবে? বিকাশ থেকে অর্ডার দিলে কি হবে? এটা কিভাবে চেক করবো একইভাবে যে বিকাশে? আপনার বিকাশে টাকা আসবে, সহজ হিসাব। আবার এখানে স্ট্যাটাস দেখতে পারবেন, আসেন তো ট্রানজেকশন আইডি দিয়েই দিবে যে কোন নাম্বার থেকে আসছে। স্যার একটা কথা ছিল। একটা অর্ডার দেন স্যার, ওইটুকু হবে। বলেন। স্যার বলতেছি যে হচ্ছে ওই যে আমরা যখন হচ্ছে কোনো অ্যাপে ঢুকে ওই যে বিকাশে সরাসরি অ্যাপ থেকে পেমেন্ট ওই যে করে দিই না, পেমেন্ট করে দিই আর হচ্ছে অর্ডারটা হয়ে যায়। যেমন আমরা হচ্ছে এই যে জিপিতে কোনো অফার টফার নিতে গেলে বা উম, মানে থাকে না এরকম, ওইটা করতে গেলে কি ওই যে এসএসএল কমার্সের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ, নাকি? এসএসএল কমার্স, এটাও এসএসএল কমার্সের মাধ্যমে হয়, ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। আচ্ছা। ঠিক আছে, সবাই ওয়েট করেন, 10টা মিনিট ব্রেক দিচ্ছি, 10 মিনিট পরে আবার শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে কমার্সের জিনিসগুলো দেখলাম। তো এখন আমরা কমার্সের নিচে যে প্রোডাক্ট অপশনটা আছে, এখানে একটু চলে যাই। প্রোডাক্ট থেকে যদি আমরা অল প্রোডাক্টে যাই, তাহলে আমাদের এই স্টোরে যে প্রোডাক্ট গুলো বাই ডিফল্ট দেওয়া আছে, এগুলো আমরা দেখতে পারবো। যেমন আমরা যদি ওয়েবসাইটে একটু ভিজিট করি, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রোডাক্ট এখানে লিস্টিং করা আছে। হ্যাঁ, তো এই প্রোডাক্ট গুলো তো আমাদের না। তো বা এই যে এখানে যে প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো আমরা লিস্টিং করি না, এগুলো বাই ডিফল্ট চলে আসছে। তো আমরা যদি চাই আহ যে আমাদের প্রোডাক্টটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিতে, মানে এই যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো যদি আমরা চাই ডিলিট করে দিতে, আমরা করে দিতে পারবো। তো এই প্রোডাক্ট থেকে মূলত প্রোডাক্ট আপলোড করতে হয়। আমরা যদি এটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে যদি সবগুলো ডিলিট করতে চাই, এই যে এখান থেকে সিলেকশন করতে পারবো। সিলেকশন করে এই যে এখান থেকে বাল্ক অ্যাকশন আছে, এখান থেকে মুভ টু ট্রাশ, এগুলো আমরা আগের ক্লাসগুলো তো আপনাদের ক্লিয়ার করেছিলাম যে কিভাবে এখান থেকে রিমুভ করতে হয়। তো বাল্ক অপশন থেকে আমরা চাইলে এখান থেকে রিমুভ বা ডিলিট পার্মানেন্টলি করে দিতে পারি। তা আমি আপাতত করলাম না। তো আমরা এখান থেকে মূলত আমরা নতুন করে প্রোডাক্ট আপলোড করতে পারবো। তো এখন আমরা যদি আমাদের নিজস্ব প্রোডাক্ট গুলো আপলোড করতে চাই, তাহলে এই যে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, এখানে যদি ক্লিক দেই, এখান থেকে প্রোডাক্ট আপলোড করার আপনি অপশন পেয়ে যাবেন। আমরা যেমনটা পোস্ট করতাম, ব্লগ ওয়েবসাইটে দেখেছিলাম যে আমরা পোস্ট অপশন থেকে, অ্যাড পোস্ট থেকে আমরা নতুন নতুন পোস্ট করছি। আর এখানেও সেম ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে গেলে এই প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে আমরা এখান থেকে ডিটেলস দিয়ে প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমি জাস্ট ধারণার জন্য আপনাদেরকে একটু দারাজ দেখাই যে দারাজে কিভাবে প্রোডাক্ট গুলো প্রিভিউ হচ্ছে। আমরা যদি দারাজে যাই, দারাজ কয়টা দেশে মার্কেটিং করে জানেন? বলতে পারবেন কেউ? দারাজ টোটাল কয়টা দেশে আছে? না স্যার। স্যার পাকিস্তানে আছে, এটা জানি। দারাজটা কার বলেন তো? জানি না স্যার, তবে বাংলাদেশের না। মনে হয় বাংলাদেশি ওয়েবসাইট। দারাজ তো শুধু বাংলাদেশে আছে। দারাজ বাংলাদেশের না। বাংলাদেশে না, পাকিস্তানেও দারাজ আছে। স্যার 5টা দেশে আছে। এটা হচ্ছে পাঁচটা দেশে। দারাজকেও আলিবাবা ওন করে।
দারাজটা হচ্ছে এটা সরাসরি মালিক চায়না আলিবাবা, চায়না আলি চায়না এক্সপ্রেস। হ্যাঁ, চায়না। আলিবাবা, আলি এক্সপ্রেস তাদেরই হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ। এখন দারাজ যে শুধুমাত্র বাংলাদেশে বিজনেস করে তা না, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই মিয়ানমারও যে হয়তো বিজনেস করে। আজ ইন্টারন্যাশনাল তারা কোন কোন স্যার দেশে এটা কি বিজনেস করে। মূলত স্যার এটা কি 5টা মূলত দেশে। সার্কভুক্ত দেশগুলোতে আছে এগুলা নাকি নির্দিষ্ট কোনো দেশে? এই যে এখানে দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, এই 5টা দেশে দারাজ বিজনেস করতেছে। এখন আমরা যদি পাকিস্তানে যাই তাহলে এই যে পাকিস্তানের ওয়েবসাইট দেখতে পারবো দারাজ.টিকে। সব দেশে যে দারাজ নামে বিজনেস করতেছে তাও না, বাংলাদেশে দারাজ নামে করে। শ্রীলঙ্কাতে যদি যাই, শ্রীলঙ্কাতে কি নামে বিজনেস করতেছে, এই যে শ্রীলঙ্কাতেও দারাজ নামে বিজনেস করতেছে, আর তাদের কান্ট্রি এক্সটেনশনটা এখানে দেওয়া আছে। মায়ানমারে সম্ভবত মায়ানমারে তারা দারাজ নামে বিজনেস করতেছে না। এই যে মায়ানমারে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে shop.com.mn এই নামে বিজনেস করতেছে। এখন বলেন এটার মালিক যদি আলিবাবা বা আলি এক্সপ্রেসেরই হয় তাহলে তারা বিভিন্ন দেশে এইসব নামে বিজনেস কেন করতেছে বলেন? তারা আলিবাবা বা আলি এক্সপ্রেস নামেই তো বিজনেস করতে পারতো। তারা এক এক দেশে এক এক ভাবে বা এক এক নামে বিজনেস গুলো কেন করে বলেন? দারাজ এমন একটা প্ল্যাটফর্ম, আমরা বাংলাদেশি যারাই ব্যবহার করছেন দারাজ থেকে প্রোডাক্ট কিনে ধরা খান নাই এরকম পাবলিক খুব কম আছে। দারাজে মাঝে মাঝে দেখবেন 100 টাকা অনেক বড় বড় জিনিস দিয়ে ফেলে, 10 টাকা 20 টাকা অনেক বড় বড় জিনিস দিয়ে ফেলে। আমরা ধরেন মানে ডুবে পড়ে এই ধরনের অফার গুলো কিনতে যাই, পরে কিনে এনে বাসায় এনে দেখি যে ইমেজে যা দেখছি তার সাথে বাস্তবে কোনো মিল নেই। বা এমনও হয় আমরা ভালো একটা প্রোডাক্ট কিনি কিন্তু প্রোডাক্টটা ভালো হয় না, এরকমটা হয় কারণ দারাজটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। কিন্তু এখানে যে প্রোডাক্ট গুলো দেখতেছে এই প্রোডাক্ট গুলো দারাজের নির্দিষ্ট বা নিজস্ব প্রোডাক্ট না। এই প্রোডাক্ট গুলো মার্চেন্টরা আপলোড করে। মার্চেন্ট মানে হচ্ছে আপনি আমার মতোই কেউ একজন পার্সন এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট গুলো তারা আপলোড করে থাকে। তো যার কারণে এইসব প্রোডাক্ট গুলো যে খুবই হাই কোয়ালিটি মানের তাও না, বা প্রোডাক্টের কোয়ালিটির মানও ভালো না, যার কারণে বিজনেসে তারা নামটা আলাদা করে মাঠে নামছে। কারণ আলি এক্সপ্রেস আলিবাবার একটা ভালো একটা অবস্থান আছে, তারা কখনোই চায় না তাদের ব্র্যান্ডিং এ কোনো প্রবলেম হোক। এই জন্য তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই ধরনের বিজনেস করে। তো যার কারণে ধরেন এই বাংলাদেশে দারাজ দিয়ে বা বিভিন্ন দেশে অন্যান্য নাম দিয়ে তারা এই বিজনেস গুলো করতেছে। তো যাক, এখানে কেন আনলাম, এখানে আনলাম এই কারণে যে একটা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করলে প্রোডাক্টটার ওভারভিউ কেমন আসে। যেমন আমরা এখান থেকে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে মাল্টিপল ইমেজ আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্টের টাইটেলটা পর্যন্ত দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে নিচের দিকে যদি আসি, এখানে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া আছে, প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে, একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে। মানে নর্মালি এই কনসেপ্টে একটা প্রোডাক্ট আপলোড হয়ে থাকে। তো ধরেন আমরা এরকম একটা প্রোডাক্ট আমাদের এই স্টোরে যদি আপলোড করতে চাই আমাদের স্টোরটাতে, লাইক ধরেন বোঝার জন্য আর কি, তাহলে কি করতে হবে, প্রথমে আমার প্রোডাক্টের একটা ইমেজ লাগবে। তো প্রোডাক্টের ইমেজের জন্য আপাতত জাস্ট ধরেন এই যে নোট, এটা এটাকে জাস্ট গুগলে সার্চ করি, সার্চ করে আপাতত একটা প্রোডাক্ট নিয়ে আসি। হ্যাঁ, এখানে সার্চ করে আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে জাস্ট ধরেন একটা ইমেজ আমি ডাউনলোড করি আপাতত বোঝার জন্য। এই ইমেজটাকে জাস্ট ডাউনলোড করব। তবে পারফেক্ট সাইজ হয় কত জানেন? 1080x1080। এটা মনে রাখবেন, এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য হোক সোশ্যাল মিডিয়ার জন্য হোক, এটা হচ্ছে একদম ভালো একটা সাইজ। তো আমি একটা ইমেজ ডাউনলোড করলাম, বা এই যে এখানে একটা ইমেজ আছে, এই যে দেখেন এই সাইজটাই দেখেন, এই যে 1080x1080, একদম পারফেক্ট একটা সাইজ। কিন্তু এটা এই ধরনের সাইজ গুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ই কমার্স প্ল্যাটফর্মে সব জায়গায় এগুলোকে খুব ইজি ভাবে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করলাম। এখন এই প্রোডাক্টটা যদি আমি আমার এখানে আপলোড করতে চাই, প্রথমে বলছে অ্যাড এ নিউ প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দিতে বলছে। দেখেন সে একটা প্রোডাক্টের নাম দিছে, আমরা চাইলে এরকম একটা নাম দিতে পারি। আমরা এটাকে জাস্ট কপি করে জাস্ট এখানে বসাইলাম, বা আমরা এআই ব্যবহার করেও চাইলে নিয়ে আসতে পারি। আপনি মডেলটার নাম দিলেন, তাকে যদি বলেন যে আমার মডেলের সাথে নাম মিল রেখে আপনি সুন্দর করে, তুমি একটা সুন্দর করে আমাকে একটা টাইটেল জেনারেট করে দাও, তাহলে দেখবেন সে দিয়ে দিবে। তারপর হচ্ছে এখানে আছে প্রোডাক্ট ডেসক্রিপশন, যে প্রোডাক্টটা আপলোড করব সেই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন এখানে আপলোড করতে হবে। তা আপলোড করার জন্য আমরা যদি নিচের দিকে যাই, এই যে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে ইমেজ সহ। তা আমরা যদি এটা নিতে চাই, এখান থেকে জাস্ট ধরেন এটাকে কপি করলাম, কপি এই যে ইমেজ সহ
জাস্ট এটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে দেখেন ইমেজটা সহ চলে আসছে। তো এভাবে আমরা চাইলে বা আমরা যদি আলাদা করে এখানে ইমেজ বা কোনো কিছু দিতে চাই, যে এখানে এডিট লিংক আছে, অ্যাড মিডিয়া আছে, মিডিয়া থেকে আমরা ইমেজ ভিডিও এখানে আপলোড করতে পারবো, কোনো ইউটিউবের ভিডিও লিংকও যদি আমরা দিতে চাই এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, তো এইভাবে প্রোডাক্টের একটা ডিটেলস আমরা এখানে দিতে পারি। তাহলে টাইটেল দিলাম, প্রোডাক্ট ডিটেলস দিলাম। একটু নিচের দিকে যদি আসি, এখানে লেখা আছে প্রোডাক্ট ডাটা। প্রোডাক্টের ডাটাটা কি হবে? এখানে সিম্পল প্রোডাক্টই থাকুক। এখানে একটা লেখা আছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে সেলস প্রাইস। আমরা যদি এখানে যাই, এখানে কোনো ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে কিনা, এই যে দেখেন এখানে দেওয়া আছে 12,999 টাকা, তারা ডিসকাউন্টে সেল করতেছে 11,999 টাকা, তার মানে 1,000 টাকা তারা লেস দিচ্ছে। তাহলে এখানে রেগুলার প্রাইস কোনটা? এখানে রেগুলার প্রাইসই হচ্ছে এই যে আমরা যে অ্যামাউন্টটা দেখতেছি এটা, এই যে 12,999 টাকা, আর অফার প্রাইস হচ্ছে এটা। তাহলে আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারলাম রেগুলার প্রাইসটা সব থেকে বেশি। ধরেন আমরা এই প্রোডাক্টের দাম দিলাম ধরেন 13,000 টাকা, আর সেলস প্রাইস দিলাম যে আমরা 11,000 টাকা বিক্রি করবো। ব্যাপারটা হচ্ছে এটা, হ্যাঁ? এভাবে একটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে জেনারেলে গেল, দেন হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা কি? এখানে হচ্ছে এসকিউ একটা নাম্বার জেনারেট করতে পারেন এখান থেকে, তারপরে এই প্রোডাক্টটা বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা। ধরেন মাঝে মাঝে এমন হয় যে আমরা একটা প্রোডাক্ট আপলোড করার পর প্রোডাক্টটা বেশি দিন থাকে না, সেলস হয়ে যায়। তো যদি সেল হয়ে যায় তাহলে এটা কি হবে? তখন আমাদের আউট অফ স্টক দিয়ে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা স্টকে আছে আমরা ইন স্টকে রাখবো। তারপর হচ্ছে এখান থেকে শিপিং আছে, এগুলো তো আমরা আগেই করে রাখবো যে ওয়েটে দিব নাকি কিসে দিব। আপনি চাইলে এখান থেকে আবার দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটে যদি যাই, এগুলো দরকার পড়বে না। হ্যাঁ, অ্যাডভান্স ভার্সেস অর্ডার, লিঙ্ক প্রোডাক্ট, এগুলোর প্রয়োজন হয়। যে আপসেল ক্রস সেল, এগুলো ধরেন ওই আপসেল ক্রস সেলিংটার বিষয়টা কি, ধরেন অনেক সময় আমরা যখন প্রোডাক্ট আপলোড করি, ধরেন কেউ একজন এই যে এই ফোনটা কিনতে চাচ্ছে, এই যে এই ফোনটা কিনলো, এই ফোনটা কেনার সাথে তার মনে হলো যে না এই ফোনের একটা কাভার আমার দরকার, এই ফোনের একটা আমার হেডফোন দরকার, এই ফোনের জন্য একটা পাওয়ার ব্যাংক দরকার। হ্যাঁ, তখন কিন্তু এটা ক্রস সেলিং এর মধ্যে পড়ে যায়, যে একটা প্রোডাক্ট কিনতে এসে সে কি করলো, আরো একটা প্রোডাক্ট কিনে ফেললো। ব্যাপারটা এরকম আর কি। তো তারপর হচ্ছে প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন আমাদের লাগবে। তো শর্ট ডেসক্রিপশন আমরা যদি এখানে যাই, এই যে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া ছিল, স্পেসিফিকেশন, এটাকে আমরা শর্ট ডেসক্রিপশন হিসেবে ধরতে পারি। জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তো এইগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এই যে শর্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে লং ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, হয়তো বা টাইটেলটা আপনাকে দিবে না, টাইটেল গুলো সুন্দর করে আপনার জেনারেট করতে হবে। এখন টাইটেল আপনি কি করবেন? টাইটেল হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেটে দেখবেন বাকিরা কিভাবে টাইটেল গুলো দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের এখান থেকে দেখতে হবে। এখন আমরা যদি প্রোডাক্টটাকে আপলোড করতে চাই, তাহলে এই যে প্রোডাক্টের ইমেজ আছে, এখানে প্রোডাক্টের ইমেজটা আমরা দিয়ে দিব। বা প্রোডাক্ট গ্যালারি, আপনি মাল্টিফুল ইমেজ যদি অ্যাড করতে চান তাহলে সেভাবে গ্যালারিতে অ্যাড করতে পারেন। এখন প্রোডাক্ট ইমেজের জন্য আমরা সেট প্রোডাক্ট ইমেজে যাব, এখান থেকে সিলেক্ট ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে ডেস্কটপে যাব, কোথায় রেখেছিলাম ইমেজটা, এই যে এখানে, এটা জাস্ট এখানে দিয়ে দিলাম। তো অলটা টেক্সট আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, এগুলো আমরা যখন এসইও করবো তখন আমরা দেখব। দেন হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, এই যে এখানে প্রোডাক্টের ইমেজটা চলে আসলো। তো ওভারঅল মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে পাবলিশ করে দিব। তবে পাবলিশ করার আগে ওই যে আগের ক্লাসের মতো কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের ওয়েবসাইটের লোগোটা ছিল হচ্ছে অর্গানিক জুস, তাহলে অর্গানিক জুস তো না, আমরা তো মোবাইল নিয়ে কাজ করতেছি। তো এই ওয়েবসাইটের সাথে সাধারণত যাবে না ওই নামের সাথে, তখন একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, কোন কোন ট্যাগ দিয়ে আমরা হচ্ছে র্যাঙ্কিং করতে চাই, এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিব। দিয়ে জাস্ট এখান থেকে যদি আমরা পাবলিশ দেই তাহলে আমার প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। দেখা, এখন এই যে এখানে একটা লিংক আছে, এই লিংকে যদি আমরা ক্লিক দেই, এই লিংক থেকে আমাদের এই যে প্রোডাক্টের ওভারভিউটা দেখতে পাচ্ছি আমরা। এই যে সেলস চলে আসলো, রিয়েলমি নোট, এই যে ইমেজটা এইভাবে শো হবে, মোবাইলটা আমরা দেখতে পারবো। আবার চাইলে মাল্টিফুল ইয়াও অ্যাড করতে পারি। এই যেটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশনটা আরো ছোট করে ফেলবো আমরা, এটা একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা চাইলে প্যারাগ্রাফ ওয়াইজ কন্টেন্টটা দিতে পারি। তারপর হচ্ছে এখানে প্রাইস দেওয়া আছে যে 13,000 টাকা থেকে 11,000 টাকা, প্লাস হচ্ছে ফ্রি শিপিং অফার থাকবে। তারপর হচ্ছে এখানে যদি যাই, এই যে কি কি ভাবে হচ্ছে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এটা জাস্ট একটা ইমেজ আর কি, টেমপ্লেট। হ্যাঁ, যদিও আমরা এগুলো অ্যালাউ করতেছি না আপাতত, আর আমরা ওখানে বিকাশ, নগদ, রকেট এই জিনিসগুলো রাখছিলাম, আর এটা হচ্ছে ফুল একটা ডেসক্রিপশন। এখন কেউ যদি প্রোডাক্টটা কিনতে চায় তাহলে একটু কার্ডে যাবে। হ্যাঁ, একটু কার্ডে গেলাম, তারপর হচ্ছে প্রসেস টু চেক আউটে গেলাম, দেন হচ্ছে এগুলো থাকলো, এখান থেকে ধরেন একটা দিলাম,
এই যে দেখেন এখন কিন্তু আপডেট নিচ্ছে, তখন কিন্তু আপডেটটা নেয় নাই, যার কারণে বারবার এই রুটটা দিছিল। এখন আমরা বিকাশ দেখি, বিকাশে ধরেন একটা নাম্বার আমরা দিলাম, তারপর হচ্ছে ট্রানজেকশন আইডিয়াটা লাগবে জাস্ট বোঝানোর জন্য, আহ, একটা এভাবে দিল। ঠিক আছে, জাস্ট এখন যদি আমরা প্লেস অর্ডার দিই দেখি নেয় কিনা। আচ্ছা, এখন দেখেন এই যে বিকাশ চার্জ কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে আপনারা বলছেন যে ডেলিভারি চার্জ বা বিকাশ, সেটা বিকাশ চার্জ হিসেবে আপনি অ্যালাউ করতে পারেন এখানে। এই যে 11,000 টাকার সে এখান থেকে চার্জ তাকে দিতে হবে, তাকে ওই যে এটা আপনি ডেলিভারি চার্জ হিসেবে কাউন্ট করতে পারেন বা উইথ টু চার্জ হিসেবে কাউন্ট করে এখান থেকে এটা নিয়ে নিতে পারেন। তাহলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে অর্ডার হয়ে গেছে। এখন আমরা যদি একটু ব্যাক এন্ডে আসি, তাহলে ব্যাক এন্ডে এসে এখান থেকে আমরা কমার্স থেকে যদি অর্ডারে যাই, এই যে অর্ডার, এখন হচ্ছে আমরা বিকাশের যে অর্ডারটা দিলাম এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে অলরেডি তো একটা কমপ্লিট করলাম ক্যাশ অন ডেলিভারিতে, এখন এটাতে যদি যাই বিকাশে তো পেমেন্ট আসবে, পেমেন্ট আসার সাথে সাথে এই যে এখান থেকে কোন বিকাশ নাম্বার থেকে সে পেমেন্টটা করলো এবং কোন ট্রানজাকশন আইডিটা সে পাঠালো সেটার সাথে আপনার সবকিছু মিল আছে কিনা দেখে তারপর হচ্ছে আপনি সাবমিট করবেন। তো ওভারঅল হচ্ছে এইভাবে একটা ই কমার্স ওয়েবসাইট কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, একটা ই কমার্স ওয়েবসাইট এইভাবেই সবাই কন্ট্রোল করে। এখন কথা হচ্ছে আমরা যে ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করলাম, এখানে যে লোগো এগুলো আমাদের না, এই প্রোডাক্টের ইমেজ আমাদের না, এগুলোকে আমরা কাস্টমাইজ কিভাবে করব? এগুলোকে কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা যদি আমরা একটু দেখি, তাহলে আর একটা এখান থেকে কি স্যার আমরা তো যে ট্রানজেকশন আইডির মাধ্যমে করলাম, আমি যদি অটো বিকাশ পেমেন্ট চালু করতে চাই, যে ওটিপির মাধ্যমে সে করবে, যে নাম্বারটা দিবে, তারপর ওটিপি আসবে, তারপর সরাসরি আমার টাকাটা কেটে নেবে, এটা কি করা যাবে? এতক্ষণ কই ছিলেন আপনি? স্যার ক্লাসেই ছিলাম। আমি যে এসএসএল কমার্স নিয়ে কথা বললাম তখন ছিলেন নাই? তখন না বললাম যে ওইটা করতে গেলে এসএসএল কমার্স লাগবে। ও স্যার, সরি, ক্লাসেই ছিলাম কিন্তু পারফেক্ট ভাবে বুঝতে পারি নাই। ওইটা সরি করতে স্যার। গেলে এসএসএল ছাড়া হবে না। ওই ধরনের ধরেন নাম্বার দিব, তারপর নাম্বার ওটিপি আসবে, ওটিপি দিব, তারপর বিকাশের পিন দিব, তারপর অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। ওইটা করার জন্য এসএসএল কমার্স বা সূর্য পে ওই ধরনের কমার্স অ্যাড করতে হবে। আর আমরা যেটা করলাম এটা যেহেতু প্লাগইন দিয়ে, এটা সরাসরি ম্যানুয়াল ওয়েতে করতে হবে। সো প্রথম অবস্থায় ই কমার্স বিজনেস করতে গেলে ম্যানুয়াল ওয়েতে করবেন, যখন দেখবেন যে আপনার পারফরমেন্স ভালো আসতেছে তখন এসএসএল কমার্স গুলো আপনি অ্যাড করে নিতে পারেন। আর ওইগুলো চার্জ আছে, আপনাকে চার্জ দিতে হবে তাদেরকে। তো প্রথম অবস্থায় ইনকাম করবেন 10 টাকা, চার্জ যদি দিতে হয় 8 টাকা, তাহলে তো বিপদ। সো ওইভাবে করে নিতে হবে। আচ্ছা, তো এখন এই যে এই জিনিসগুলোকে যদি আমরা একটু কাস্টমাইজ স্যার করতে চাই, স্যার একটা কোশ্চেন। কোশ্চেন পরে করেন। আমরা যখন থিম এর আগে দেখছিলাম যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম থেকে কাস্টমাইজেশনে গিয়ে আমরা হচ্ছে কাস্টমাইজ করছিলাম। তো এখন কিন্তু এভাবে কাস্টমাইজ হবে না, কারণ আমরা এটা কিন্তু কোনো থিম নেই না, এটা কি নিছি, এটা হচ্ছে একটা টেমপ্লেট নিছি। তো টেমপ্লেট এডিট করতে চাইলে এই যে এখানে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে করতে পারবেন। এই যে থিম বিল্ডার এখানে অপশন আছে, এখান থেকেও করা যায়। আবার পাশাপাশি আপনি চাইলে এখান থেকে একটু দেখি স্টার্টআপটা কোথায় আছে, এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট থেকে এখান থেকে লেখা আছে থিম বিল্ডার। আমরা যদি থিম বিল্ডারে যাই, আচ্ছা, এটা ওই এলিমেন্টর ছাড়া হবে না, এটা এলিমেন্টরই লাগবে। মাঝে মাঝে এখানে কিছু অপশন আসবে, সেটা হচ্ছে হেডার অপশন, ফুটার অপশন আলাদা আলাদা করে এডিট করার একটা অপশন তারাতে। তাহলে এটা করতে গেলে আপনার ওই যে এলিমেন্টর দিয়ে করতে হবে। এলিমেন্টর থেকে এই যে থিম বিল্ডারে যদি আমরা যাই, আর এলিমেন্টর এটা কিন্তু ফ্রি না, এটাও পেইড একটা প্লাগইন। এটা ফ্রিতে খুব আহামরি যে ব্যবহার হবে তাও না, এটাতে আপনাকে পেইডে করতে হবে। হ্যাঁ, এখন কোথায় কি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে করতে পারবেন ধরে ধরে কি কি চেঞ্জ করতে চান। এই যে এটা যদি চেঞ্জ করতে চান এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লোগো যদি চেঞ্জ করতে চান এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন, যা যা চেঞ্জ করতে মন চায় এখান থেকে ধরে ধরে এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তবে সবকিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা যেহেতু ফ্রি, আপনার পেড ভার্সনে যাইতে হবে এলিমেন্টর। কখনো ক্লায়েন্টের জন্য কাজ পেলে আমাকে বললে আমি এলিমেন্টর পুরোটা আপনাদের দিয়ে দিব। তবে কাজ পাইতে হবে, কাজ পাওয়া ছাড়া চাইলে হবে না। অনেকজনকে আমি দিচ্ছি, দেওয়ার পরে দেখি যে এগুলো বিক্রি করে মার্কেটে নিয়ে 200 টাকা 150 টাকা। এগুলো কি 200-150 টাকার জিনিস? স্যার বলেন। আমি মাত্র একটা অর্ডারের জন্য মানে কাস্টমারের ফোন পাইলাম স্যার, এটা হচ্ছে হসপিটালের জন্য ওয়েবসাইট বানাতে হবে।
সেক্ষেত্রে স্যার হ্যাঁ, এটা কি ওয়েবসাইট হবে নাকি অন্য কোনো টাইপের ওয়েবসাইট হবে? বুঝি নাই সেটা। ব্লগ ওয়েবসাইট হবে নাকি অন্য কোনো টাইপের ওয়েবসাইট হবে হসপিটালের জন্য স্যার? হসপিটালের জন্য আলাদা কিছু থিম আছে, এটা ব্লগেও যাবে না, অন্য টাইপও যাবে না, এটা হসপিটাল টাইপ ওয়েবসাইট হবে। আপনি হসপিটালের জন্য আর কিছু থিম অ্যানালাইসিস করেন, এগুলোর টেমপ্লেট গুলো দেখেন, ওভারভিউ দেখেন, আপনি ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে স্যার। স্যার একটু প্রবলেমে পড়লে যদি কোনো কিছু লাগে একটু